সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1152তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ সজীবের জীবনের চরম প্রতারণামূলক এক কষ্টকর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 20 লক্ষ টাকা দিয়ে প্রবাস থেকে স্বামীকে কিনে আনে স্ত্রী। 20 লক্ষ টাকা দিয়ে প্রবাসে থাকা স্বামীকে কিনে দেশে নিয়ে আসে এক স্ত্রী। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার এক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের চরম প্রতারণামূলক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, গল্পটা পড়ে আমার কাছে একটা জিনিসে মনে হচ্ছে যে ওই যে মানুষ বলে না যে ছোট মাছ দিয়ে বড়শিতে ছোট মাছ গেঁথে বড় মাছ ধরা হয়। চরম প্রতারণামূলক এক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সজীবের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং অবশ্যই গল্প শেষে সজীবকে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টটা অনেক মূল্যবান। সজীব খুব বিপদে আছে এই মুহূর্তে। প্রবাসী সজীবের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত খুব দ্রুতই, যার জন্য আপনারা মন্তব্যের মাধ্যমে একটা সঠিক পথ দেখিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের নিজেদের তেমন কোনো জায়গা সম্পত্তি না থাকলেও আমার বাবা অন্যের জমিতে ফসল ফলিয়ে সেই ফসল আদা আদি ভাগাভাগি করে বিক্রি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাতো। এবং আমাদের পরিবারে আমার যে নানু বাড়ি, মানে আমার মায়ের বাড়ি, আমার নানু বাড়ি মোটামুটি অনেকটা ভালো ছিল। ছোটোবেলা থেকে দেখে আসতাম যে আমার নানু আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতো, অনেক টাকা পয়সা দিত। এবং বিশেষ করে নানির সাহায্য সহযোগিতায় ছোটোবেলায় মোটামুটি আমার দিনগুলো অনেক ভালোও কাটে। আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করি। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এবং পড়াশোনা কেন বন্ধ হয়ে যায় এটা বিস্তারিত বলতে গেলে অনেক ঝামেলা। আমি শুধু এটুকুই বলে রাখি, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক থাকে এবং সেই সম্পর্কের সূত্র ধরে মেয়েটার সাথে আমার প্রচুর গ্যাঞ্জাম লাগে। আর সেই সময় স্কুল থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপরে আমি আর পড়াশোনা করি না। এরপরের সময়টা আমার বন্ধু বান্ধবের সাথে, এলাকার যেই আমার সমবয়সী যারা আছে ওদের সাথে দুষ্টুমি ফাইজলামি শয়তানি করে মাঠে ঘাটে চড়িয়ে বেরিয়ে আমার সময়গুলো কাটতে থাকে। আমার বাবা আমাকে নিয়ে খুব টেনশন করতো। বাবা যখন মাঠে কাজ করতো আমাকে বলতো বাবার সাথে মাঠে কাছে গিয়ে বাবাকে একটু হেল্প করার জন্য, কিন্তু আমি কোনোভাবে আমার বাবার কথা শুনতাম না। আমার মাঠে ঘাটে কাজ করাটা একদম অপছন্দনীয় ছিল। কৃষিকাজটা আমার কাছে একদম ভালোই লাগতো না। সারাদিন কাদা মাটি নিয়ে ঘাটাঘাটি করা এটা আমার কাছে খুব বিরক্তিকর এবং খারাপ একটা কাজ ছিল, মানে আমার মতে আর কি। যার জন্য আমি এই কাজটা করতাম না। আমি বন্ধুবান্ধবের সাথে ফাইজলামি শয়তানি করে সময়গুলো কাটাচ্ছিলাম। এরকম করতে করতে আমার বয়স মোটামুটি প্রায় অনেকটাই বেড়ে যায় বলতে আমার বয়স তখন প্রায় 19 থেকে 20 বছরের কাছাকাছি। এবং 19-20 বছরের ছেলে হওয়ার পরেও আমি এলাকার যে 12-13-14 বছরের ছেলে আছে ওদের সাথে চলাফেরা করি। কিন্তু আমার বয়সী যারা আছে এরা কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, অথবা কেউ পড়াশোনা করে। বাট শুধুমাত্র আমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করতেছি। আমার মা সবসময় আমাকে বলতো যে তোর 3টা বোন আছে এবং ছোট 3টা বোনকে বিয়ে দিতে হবে। তোর বাবা পেশায় একজন কৃষক, কৃষিকাজ করে ওনার 3টা মেয়েকে কোনোভাবেই বিয়ে দিতে পারবে না, তুই কিছু একটা করার চেষ্টা কর। কিন্তু যতভাবেই আমার আম্মা আমাকে বলতেছিল আমি কোনোভাবে আমার আম্মার কোনো কথা শুনতেছিলাম না। আমি দুষ্টুমি করেই যাচ্ছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে হঠাৎ করে আমার নানি আমাদের বাড়িতে বেড়াইতে আসে। তো নানি যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসে, নানি 2 দিন আমাদের বাড়িতে থাকে। নানি এমনিতেও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। এবং 2 দিন পরে নানি আমারে বলল যে সজীব তুই আমার সাথে চল, আমারে বাড়ি দিয়ে আসবি, মানে 2 দিন পরে। তো নানিকে বরাবরের মতো কিন্তু সবসময় আমার বাবাই নিয়ে যায়, অথবা আমার একদম ছোট যে বোনটা আছে ওই বোনের সাথে নানি যায়। নানি কিন্তু কোনোদিনও আমার সাথে যেত না। বাট ওই দিন নানি আমাকে বলতেছে যে তুই আমার একটু বাড়িতে দিয়ে আয়। মানে বিষয়টা বুঝতে পারলাম না যে হঠাৎ করে নানি আমার সাথে কেন বাড়ি যেতে চাচ্ছে। এরপরে আমি কোনো কিছু মনে না করে 2 দিন পরে নানিকে নিয়ে নানির বাড়িতে গেলাম। বাড়িতে গেছি পরে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার ঘনাঘন টাইমে আমি নানির নিয়ে সকালে গেছি। তো নানি আমারে বলে তুই থাক, তুই আজকে যাইস না।
এবার আমি চলে যাব, বলে না তুই থাক। এবং সন্ধ্যার দিকে আমার আব্বা আম্মা আর আমার বড় বোন মিলে, মানে আমার যে ছোটোটা 3টার বড়টা এন্ড আমার নানু বাড়িতে হাজির হঠাৎ করে ওরা। মানে ওদেরকে দেখার পর তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ওরা এখানে কেন, আমার যেখানে চলে যাওয়ার কথা সেখানে এরা কেন আসলো। আমার মা আমাকে কোনো কিছু বুঝতে দিল না। রাতের মধ্যে আমি জানতে পারি আমার আব্বা আম্মা আর আমার ছোটো বোন এখানে আসার কারণ হচ্ছে আমাকে এখানে একটা মেয়ে দেখাবে বিয়ে করানোর জন্য। তা আমি আমার মায়েরে বলি, মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি এটা কি বলতেছো? আমি এমনিতেই চলাফেরা করতে পারি না, আমাদের পারিবারিক অবস্থা এমনি অনেক খারাপ, এর উপরে তোমরা আসছো আমাকে বিয়ে করানোর জন্য, মানে মেয়ে দেখে আমারে বিয়ে করবা, এইটা কী ধরনের কথা আমারে বলো তো। তাই আমার মা বলে, তুই কথা বলিস না, তুই বুঝতে পারবি। তো এই কথা বলে রাতের মধ্যেই দেখি বিয়ের বিষয় নিয়ে আমার মানে বড় মামার সাথে আমার মা আর আমার বাবা কথা বলতেছে, মানে আমার বড় মামার সাথে। তো বড় মামার সাথে যখন কথা বলে, মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কোন বিষয় নিয়ে তারা কথা বলে, মানে বড় মামার সাথে কোন বিষয় নিয়ে কথা বলে। এবং এক পর্যায়ে ওদের কথাবার্তার মানে ধাঁচে আমি বুঝে গেছি যে তারা মূলত আমার বড় মামার মেয়ে, আমার বড় মামার মেয়ে যে আমার বয়সেরও প্রায় 5 বছরের বড়, নাম হচ্ছে শাহিনা আফা, ওই শাহিনা আফাকে আমাকে বিয়ে করাবে। এইরকম কথাবার্তা রাতের মধ্যে আমি কিছুটা ধারণা করলাম। এবং ধারণা করার পরে রাতে তো ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমার বোনের গোপনে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বোন রে কথা কি এইটা? আমার বোন বলে, হ্যাঁ ভাইয়া এটাই, আমরা শাহিনা আফাকে আপনাকে বিয়ে করাবো। তা আমি আমার ওই শাহিনা বোনের আমার মানে মামাতো বোনের বর্ণনা দিয়ে রাখি। আমার ওই মামাতো বোনটা দেখতে একটু প্রতিবন্ধী টাইপের ছিল। মানে প্রতিবন্ধী বলতে কীরকম, এমনি অনেক ভালো ছিল, মেধাশক্তি অনেক ভালো ছিল, অনেক নম্র ভদ্র শান্ত এবং ঠান্ডা মেজাজি একটা মেয়ে, কিন্তু একটু প্রতিবন্ধী টাইপের। প্রতিবন্ধী বলতে তার দাঁতগুলো একটু মোচা ছিল এবং কথা বলার সময় মুখ থেকে থুতু বেরিয়ে যেত। এবং এরকম হয় না ছোটো বাচ্চাদের যেরকম গাল বেয়ে লেলা পড়ে, এরকম লালা টাইপের কিছু পড়তো। তো এইটা আমার কাছে খুবই বিরক্তিকর একটা মানে বিষয় ছিল। আমি ছোটোবেলা থেকে অনেক হ্যান্ডসামলি চলাফেরা করতাম, অনেক ভালো জামা কাপড় পরতাম, গরিবের ঘরে কৃষকের ঘরে জন্ম হওয়ার পরেও আমার চলাফেরা দেখে অনেকে তার টাসকি মেরে যেত যে এরকম চলাফেরা আমি কীভাবে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মামাতো বোন শাহিনাকে আমাকে বিয়ে করাবে, পৃথিবী উল্টাই গেলেও তো আমি এটা মানব না, আমি এটা কোনোভাবেই মানব না। আমি কী করলাম, যখন আমি শিওর হয়ে গেলাম যে এখানেই তারা আমাকে 2-1 দিনের মধ্যে বিয়েটা করাই দিবে, মানে হয়তো আজকে বিকেলের মধ্যে তারা হুজুর ডাকবে, হুজুরটিকে আমাকে এখানেই বিয়ে করে আমার মামাতো বোনকে আমার সাথে দিয়ে দিবে, আমি তখন করলাম কি, আমার মামার বাড়ি থেকে দুপুরবেলা আমি পালাই গেছি। ওই দিন রাতেই কিন্তু বিয়ে হইতো, ওই দিন রাতেই বিয়ের কথাবার্তা চলতেছে, আমার কাছে তো কোনো মোবাইল ফোন নাই। দুপুরবেলা আমি তখন বাড়ি থেকে পালাই গেছি। এবং দুপুরবেলা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছি। 3 দিন পর্যন্ত আমি আমার ওই বন্ধুর বাড়িতে পড়ে আছি। আমি আমার নানু বাড়িতেও যাই না, আমি আমার বাড়িতেও যাই না। আমার এই বন্ধুর বাড়ি আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই আছে। 3 দিন পরে আমার মা আমার ওই বন্ধুর বাড়িতে হাজির। তো মা যখন আমার বন্ধুর বাড়িতে হাজির, আমি আমার বন্ধুর সাথে ঘুরতেছি ফিরতেছি, ওদের ঘরে খাইতে আসি এবং ওর সাথে আড্ডাবাজি করতেছি। ওর বাবা মা অনেক ভালো, যার কারণে তারা আমার আর কোনো কিছু বললো না, মানে তারা আমার কিছু বলে না, আমি এরকম করে চলাফেরা করতেছি। এবং 3 দিন পরে যেটা হইলো, আমার মা আমার ওই বন্ধুর বাড়িতে গিয়ে হাজির, এবং হাজিরে আমারে বলতেছে যে এই সজীব তুই যে কাজটা করছিস এটা কি ভালো করছিস? আমি বললাম যে ভালো করার কি আছে, আমি মানে মন খারাপ করতেছি। আমার আম্মা তখন করলো কি, আমার যে বন্ধু আছে বন্ধুর বাবা মা এবং আমার বন্ধুকে বিষয়টা ভালো করে বোঝাচ্ছিল। এবং অনেকক্ষণ বোঝানোর পরে মা কান্নাকাটি করে বলতেছে, আমি তখন জানতে পারি আমার আম্মার মুখে আমার বড় মামা কিন্তু অনেক বছর ধরে মালয়েশিয়াতে ছিল, মানে মালয়েশিয়াতে অনেক বছর ধরে ছিল এবং মালয়েশিয়াতে আমার মামার ব্যবসা বাণিজ্যও আছে। তো এখন আমার মামা তো ভাইরা আছে মালয়েশিয়াতে, আমার মামা চলে আসছে। তো এখন মামা নাকি বলছে যে আমি যদি আমার মামাতো বোন শাহিনের বিয়ে করি তাহলে আমার মামা ফ্রিতে আমাকে মালয়েশিয়া পাঠাবে, এবং আমি মালয়েশিয়াতে গিয়ে আমার মামার দোকানে কাজ করব। তো আমার মা তখন করলো কি, মানে আমার মা বলতেছে আমার বন্ধুকে, আমার বন্ধুর বাবা মাকে, যে যদি সজীব এখন মালয়েশিয়াতে চলে যায় তাহলে তার যে ছোটো 3টা বোন আছে 3টা বোনকে আমি বিয়ে দিতে পারবো এবং তাদের 3টা বোনকে আমার বিয়ে দেওয়া যাবে। কিন্তু যদি ওটা না করে তাহলে আমার 3 মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না, আমি হয়তো ফতের ফকির হয়ে যাব, আমি রাস্তায় ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায়। এরকম করে আমার মা যখন কান্নাকাটি করে আমার বন্ধুর মা বাবার কাছে, আমার বন্ধুর মা বাবা তখন আমার বুঝায় যে সজীব তুমি পরিবারের বড় ছেলে, তোমার অনেক দায়িত্ব আছে, তুমি এই দায়িত্বগুলো পালন করবা। তুমি যদি মালয়েশিয়াতে, আমার কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছা আছে, আমি মালয়েশিয়াতে যাব, এরকম ইচ্ছা আমার আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার প্রতিবন্ধী মামাতো বোনকে বিয়ে করে আমি মালয়েশিয়াতে যাব, এরকম চিন্তাভাবনা তো আর আমার নাই কোনোভাবেই। হচ্ছে মানে আমার মা আমারে বুঝাইতে পারলো না। একটা পর্যায়ে মা কান্নাকাটি করে এই বাড়ি থেকে চলে গেছে। আমার কথা হচ্ছে আমি আর আমার বাড়িতে যাবই না। অ্যান্ড রাতের বেলা আমি আর আমার বন্ধু একসাথে ঘুমাইতাম, একসাথে ঘুমাইতেছি। রাত্র প্রায় 11টা থেকে 11:30টার কাছাকাছি সময় আমার বন্ধু তখন আমার বলতেছে, আচ্ছা সজীব তোরা আমি একটা কথা বলি, তুই তোর মামাতো বোনরে বিয়ে করলি না, আমাদের বাড়িতে চলে আসলি।
আচ্ছা ভালো কথা, আমাদের বাড়িতে তুই থাকতেছিস, কিন্তু আমাদের বাড়িতে তুই কতদিন থাকবি? আমি একটু রাগ করে বললাম, তার মানে কি তোদের বাড়িতে থাকতেছি বলে তুই আমারে বিদায় করে দিবি? আমারে বলে, আরে না বোকা, বিদায় করে দেওয়ার কথা না, কথা হচ্ছে তোর ভবিষ্যৎ কি, মানে কি করবি? আর আমার এই বন্ধু কিছুদিন পরে সৌদি আরবে চলে যাবে, ওর বাবা ওরে সৌদি আরবে পাঠাবে, ও সৌদি আরবে লাইন দিয়ে রাখছে। পরে আমার বলে কিছুদিন পর আমি নিজেও সৌদি আরবে চলে যাব, তা তুই করবিটা কি? এরকম ছোটো পোলাপাইনের সাথে চলাফেরা করে এলাকাতে দুষ্টুমি করে বেড়ালেই হবে? তোর 3টা বোন অনেক বড় হয়েছে, ওদেরকে বিয়ে সাথে দেওয়া লাগবে না? আমি তখন বললাম, তাই বলি কি আমি নিজেকে বিক্রি করে দিব? আমার বন্ধু তখন বলে, জীবনে বড় কিছু পেতে হলে ছোট কিছু দিতে হয়। আমি বললাম, বুঝলাম না। ও আমার বল, আমি তোর একটা দারুণ আইডিয়া দিই, তুই আমার আইডিয়াটা কাজে লাগা। দেখ, তোর মামার তো অনেক সয় সম্পত্তি আছে এবং তোর মা কিন্তু তোর মামার কাছে টাকা পয়সা পাবে, পাবে না? ও এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার মা কিন্তু আমার মামারে বারবার বলছিল যে জায়গা সম্পত্তিগুলো ভাগাভাগি করে দেওয়ার জন্য, জায়গা সম্পত্তির ভাগাভাগিগুলো করে দিলে আমার মা একটা লাইন করে দিবে, এই কথা বলছে। আমার মামা কিন্তু দিতে রাজি হয় না, মানে মামার কথা হচ্ছে দিব এখনই কেন, মানে দিতে যাচ্ছে না। তা আমার বন্ধু আমারে বলতেছে যে, সজীব দেখ, এখন তোর মামার কাছে তোর মা কিন্তু অনেক সম্পদ পাওয়া, এবং তোর মা তোর মামার কাছে সম্পদ চাইলে পরে তোর মামা দিল না, না দিয়ে কি করলো, তার প্রতিবন্ধী মেয়েটারে তোর ঘাড়ির উপরে উঠাই দিল যে তুই তার প্রতিবন্ধী মেয়েটারে বিয়ে কর। মানে তোর মামা কত বড় খারাপ লোক হইলে এই কাজটা করতে পারে? সে যদি টাকা পয়সা দিয়ে দিত তাহলে তো তুই অন্য কোনো জায়গায়, মানে অন্য কোনো দেশে এমনিই চলে যেতে পারতি, তোর তো আর তোর মামাতো বোনকে বিয়ে করে যাওয়া লাগতো না। তোর মামার সুযোগে তার মেয়েটার তোর কাছে বিয়ে দিচ্ছে, তুই এই সুযোগটাই তোর মামারে দে এবং একটা পর্যায়ে তুই সুযোগের সদ্ব্যবহার কর। আমি বললাম, আমি তোর কথা আসলে বুঝি না, তুই কী বলতে যাচ্ছিস? ও আমার বলে, যদি বুঝিয়ে থাকিস, যদি না বুঝিস আমি তোরা আবারও বুঝাই, আমার মতে তুই তোর মামাতো বোনকে বিয়ে কর। আমি বললাম তারপর? বলে, বিয়ে করে তুই মালয়েশিয়াতে যা, তুই দেখতে শুনতে যেরকম সুন্দর, তোর চেহারা যত সুন্দর এবং তুই যেরকম মায়াবী, তুই উঁচে লম্বা সর্বদিক থেকে অনেক পারফেক্ট, এবং তুই চাইলে না যে কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবি। তোর মামাতো বোনকে বিয়ে করে তুই মানে মালয়েশিয়াতে যা, এবং মালয়েশিয়াতে গিয়ে তুই নিজে সেটেল করে ফেল, টাকা পয়সা ইনকাম কর, নিজের পায়ে নিজে দাঁড়া, এবং একটা পর্যায়ে ওই মামা আর মামাতো বোনের লাথি মেরে তুই দেখে শুনে সুন্দর করে একটা বিয়ে কর। এবং এটা যদি করিস তাহলে তোর জন্য ভালো, আর যদি তুই এটা না করিস তাহলে তোর বাকি জীবনটাও ধ্বংসের দিকে যাবে। তুই সুখের কোনো স্পন্দন, মানে সুখের কোনো ছোঁয়া খুঁজে পাবি না, একটা পর্যায়ে তুই আত্মহত্যা করে মরার মতো অবস্থা হয়ে যাবে। আমি যে বুদ্ধিটা দিয়েছি, আমার বুদ্ধিটা কাজে লাগা, এবং এই বুদ্ধিটা শুনলে তোর অনেক ভালো হবে। আমি আমার বন্ধুর কথা শুনে চিন্তা ভাবনা করতেছি, আর ও তো আমার খারাপ বুদ্ধি দেয় নাই, আমি এমনি এলাকাতে চলাফেরা করি, দুষ্ট পোলাপাইনের সাথে হাঁটা চলা করি, এতে তো আমার কোনো লাভ নাই, আমি আসলে কি করব? কিন্তু আমি যদি আমার ওই বন্ধুর কথাটা শুনি, আমি যদি এখন শাহিনারে বিয়ে করি, মানে তার সাথে না থাকলাম, শুধুমাত্র মালয়েশিয়াতে যাওয়ার জন্য বিয়েটা করলাম, এবং গেলে পর আমি তারা ছেড়ে দিব, এরকম একটা প্ল্যানিংয়ে আমি আমার বন্ধুর কথা রাতের বেলায় রাজি হলাম। রাজি হয়ে পরের দিন সকালবেলা আমি আমার মায়ের গিয়ে বলতেছি যে, মা, আমি শাহিনারে বিয়ে করার জন্য রাজি আছি। আমার মায়ের মুখে মনে হয় আপনার মেঘ ভাঙা একটা হাসি উঠেছে। আমার মা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আল্লাহ হয়তো আমার দিকে ফিরে তাকিয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি তোর মামারে খবর দিব। মুহূর্তের মধ্যে মামার সাথে কথাবার্তা হলো, এবং এর পরের দিনে দুপুরবেলা আমার মামাতো বোনের বাড়িতে আমি, আমার মা, আমার দাদিসহ আরও কয়েকজন আমার গ্রামের লোকজন গিয়ে আমার মামাতো বোন শাহিনাকে বিয়ে করে আমি তখন আমার বাড়িতে নিয়ে আসলাম, এবং আনার পরে শাহিনের সাথে আমার বাসর করও হলো। সে কিন্তু আমাকে অনেক ভক্তি করতো, আমাকে অনেক সম্মান করতো, শ্রদ্ধা করতো, বা আমাকে অনেক মানতো। এবং মামা আমাকে টাকা দিল পাসপোর্ট বানানোর জন্য। পাসপোর্ট বানানো শেষ করে আমার মামাতো ভাইয়ের কাছে আমি তখন মালয়েশিয়াতে আমার পাসপোর্টের কপি পাঠিয়ে দিই। একটা পর্যায়ে মালয়েশিয়াতে আমার ভিসা লাগে, এবং অল্প সময়ের মধ্যে আমি মালয়েশিয়াতে গমন করি। এবং এই পর্যন্ত কিন্তু শাহিনের সাথে আমি শাহিনীকে কোনো কিছু বুঝতে দিই নাই। ওর সাথে আমি খুব সুন্দর করে কথা বলতাম, নম্র ভদ্র ব্যবহার করতাম। ও আমার সাথে যতটা ভালো ছিল আমি ঠিক তার সাথে ততটাই ভালো ছিলাম। এরকম করে একটা পর্যায়ে আমি তখন চলে গেলাম, মালয়েশিয়াতে চলে গেলাম, এবং আমার মামার দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে বসলাম। আমার মামাতো ভাইরা আছে, ওরা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে, ওদের হাতে ধরে আমি তখন ব্যবসা বাণিজ্য করতেছি। ওরা আমাকে অনেক হেল্প করে, মানে সমস্ত কাজে আমাকে প্রচুর হেল্প করে। তো এভাবেই তখন পড়ে আছে। বাড়িতে ফোন দিই না খুব বেশি একটা, শুধুমাত্র যাতে মামাতো ভাইরা খেপে না যায়, মামা খেপে না যায়, এই জন্য মাঝে মাঝে আমি শাইনারে ফোন দেই, শুধুমাত্র ফর্মালিটি রক্ষা করা, যেটাকে বলে মানে লোক দেখানো যা বলে আর কি, এরকম লোক দেখানো। আমি শাইনের সাথে কথাবার্তা বলি, কি করো, ভালো আছো কিনা, খেয়েছো কিনা, তোমার শরীর ভালো কিনা, এইরকম করে তার সাথে আমার কথাবার্তা বলতে বলতে অনেকগুলো বৎসর ওখানে কেটে যায়, প্রায় 2 থেকে 3 বৎসরের মতো। এর মাঝে আমি মোটামুটি অনেক টাকাও ইনকাম করি, পরিবারের জন্য কিছু টাকা পয়সা পাঠাই। অনেক টাকা বলতে গেলে কি ভাই, আসলে অনেক টাকা ইনকাম করতে পারি নাই, মানে পরিবারের জন্য কিছু টাকা পয়সা পাঠাইতেছি, পরিবারটাকে ভালো রাখা ট্রাই করতেছি।
আর আমার মামা আমাকে যে স্যালারির কথা বলে আনছিল মালয়েশিয়াতে, ওই স্যালারিও কিন্তু আমাকে দেয় না। যে বেতনের কথা বলে আসছে ওই বেতনও দেয় না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে প্রচুর খাটায়, প্রচুর কাজ করি। 3 বছরের মতো মালয়েশিয়াতে থাকার পরেও আমি তেমনভাবে কোনো কিছুই করতে পারিনি। এবং একটা বিষয় আমি এখানে আবার বলতে ভুলে গেছিলাম, আমার মামা কিন্তু আমার মামাতো বোনেরে 5 লক্ষ টাকা কাবিনে আমাকে বিয়ে করায়। চিন্তা করেন, যেই টাকা আমাকে বিদেশে উনি পাঠাইছে বা বিদেশ যাওয়ার জন্য যে টাকা আমাকে দিছে, সেই পরিমাণেরই উনি ওনার মেয়ের সাথে আমাকে কাবিন করায় দেয়। যদি কোনোদিন আমি তার মেয়েকে ছেড়ে দিই, যেন সে বিদেশে আমাকে পাঠানোর টাকাটা পেয়ে যায়। ওই লেভেলের চিটার, মানে চিটার টাইপের একটা লোক। পরে 3 বছর পরে ভাল লাগতেছে না, মনটা অনেক খারাপ লাগে। মানে বেশিরভাগ সময় মন খারাপ করে পড়ে থাকি, কেমন জানি নিজের ভিতরে একটা মানে গম্ভীর গম্ভীর একটা ভাব কাজ করে, কিছু ভাল লাগতো না। এমন করতে করতে হঠাৎ করে ফেসবুকে রিয়া আক্তার নামের একটা আইডি আমার চোখে পড়ে। আইডিটা চোখে পড়ার কারণ হচ্ছে ওই আইডির মধ্যে আমি যে মেয়েটাকে দেখতে পাই, ওই মেয়েটা মালয়েশিয়াতে অনেকগুলো ছবি উঠানো, মানে যে মালয়েশিয়াতে আমরা কাজের ভিসার জন্য আসি, আমরা কাজ করি, ওই মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এই মেয়েটার অনেকগুলো ছবি আমি দেখলাম, মানে তার ফেসবুকের মধ্যে। অ্যান্ড এই ছবিগুলো দেখার পরে আমার ভিতর তখন ডাউট লাগলো যে বিষয়টা কি, এই মেয়েটার মালয়েশিয়াতে ছবি আছে, তার মানে মনে হয় মেয়েটা মালয়েশিয়াতে থাকে। নাম হচ্ছে রিয়া খান। তো রিয়া খান ছিল ওর মানে ফেসবুকের নাম। আমি চিন্তা করলাম মেয়েটা মনে হয় মালয়েশিয়াতে থাকে, তাহলে তাকে একটু নক করি বা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমি তাকে মেসেঞ্জারে নক করি, বাট সে আমাকে মেসেঞ্জারে কোনো রিপ্লাই দিল না। আমি তাকে প্রচুর পরিমাণের মেসেজ করি, হাই হ্যালো কেমন আছেন, ভালো আছেন কি না, আপনি মালয়েশিয়াতে কেন আসছেন, মালয়েশিয়াতে আপনি কী করতেন, মানে এরকম হাজারটা প্রশ্ন আমি তারে করি, বাট সে আমার কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, এমনি এরকমভাবে পড়ে আছে। এরকম করে একদিন সে ফেসবুক লাইভে আসছে। তো লাইভে আসছে বাংলাদেশ সময় রাত তখন প্রায় 11:30 থেকে 12টার মতো বাজে। ওই সময় ফেসবুক লাইভে এসে সে লাইভে কথা বলতেছে, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলতেছে, এটা করতেছে। এরই মাঝে আমি তাকে প্রচুর কমেন্ট করতে থাকি যে আপনার সাথে আমার একটু কথা আছে, প্লিজ আপনি আমাকে একটু নক দেন, আমাকে একটু মেসেঞ্জারে নক করেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। এইরকম করে অনেকগুলো মেসেজ যখন আমি তাকে করি, এক পর্যায়ে সে লাইভ থেকে বেরিয়ে আমাকে তখন মেসেজে রিপ্লাই করে মেসেঞ্জারে, যে কি বলতে চান বলেন। আমি তখন বললাম যে আপনাকে কি একটু কল করতে পারি? তো বলে হ্যাঁ ঠিক আছে করেন। তা আমি তাকে মেসেঞ্জারে কল দিলাম, এবং কল দেওয়ার পরে ও তখন কল রিসিভ করছে। আমি বললাম কেমন আছেন? বলে ভালো আছি। বলে আপনার নাম কি? বলে আমার নাম রিয়া। আমি বললাম ভালো। তো আমার বলে আপনার নাম কি? আমি বললাম আচ্ছা আমার নামও সজীব। বলে ও আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি মালয়েশিয়াতে থাকি। তো মেয়েটা মানে আমি কিছু বলার আগে ও নিজেই বলতেছে, আরে আপনি মালয়েশিয়াতে থাকেন? আমি তো কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম। আমি তখন বললাম যে আপনি মালয়েশিয়াতে আসছিলেন, কেন আসছিলেন? বলে মালয়েশিয়াতে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে গেছি, মানে ট্যুরিস্ট হিসাবে গেছি ঘোরার জন্য। আমি তখন চিন্তা করলাম যে আমি ভাই এতটাই বোকা ছিলাম আর কি, আমি তো অজপাড়া গায়ের ছেলে। এগুলো শুনলে হয়তো অনেকেই বলবে যে এটা আমি কি বলতেছি, মানে মালয়েশিয়াতে যে মানুষ ঘোরার জন্য আসে আমি এটা প্রথম জানতে পারি। মানে আমি ওই টাইপের একটা বোকা ছেলে ছিলাম। আমি বললাম কী বলেন, মালয়েশিয়া থেকে মানুষ ঘুরতে আসে? মালয়েশিয়াতে তো মানুষ কাজ করতে আসে। তো মেয়েটা আমাকে বলে আরে ভাই মালয়েশিয়াতে মানুষ কাজও করতে যায় আবার ঘুরতেও যায়। আমি আমার পরিবারের সাথে মালয়েশিয়াতে ঘুরতে গেছিলাম। তো মালয়েশিয়াতে আপনি কোথায় থাকেন? আমি কুয়ালালামপুর, আমি যেখানে থাকি ওইটার কথাই বললাম। পরে বলে হ্যাঁ ওইখানে তো আমরা অনেক ঘুরছি, আপনি এটা চিনেন ওইটা চিনেন। এরকম করে আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো। আমিও তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। ও এই জায়গায় যাইতো, ওই জায়গায় যাইতো, বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের মানে আমাকে বলতো, আমি তার সাথে কথাবার্তা বলতাম। সেদিন তার সাথে মোটামুটি আমার প্রায় 10-15 মিনিটের মতো মেসেঞ্জারে কথা হয়। এবং 10-15 মিনিট পরে আমি তাকে মাঝে মাঝে নক করতাম যে রিয়া কী করেন, দুপুরে উঠেছে, মানে দুপুরে নাস্তা করেছেন, সকালে নাস্তা করেছেন, দুপুরে ঘুমাচ্ছেন, মানে এরকম করে তাকে আমি মানে তার সাথে মিশার জন্য, তার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি বিভিন্ন SMS তাকে করি, এবং সে আমার SMSকে রিপ্লাইগুলোও করে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমি প্রথম দিন তাকে যেদিন দেখেছিলাম না ফেসবুকে, ওই দিনে না আমি তার প্রেমে পড়ে গেছি। আমি কেন, মানে প্রতিটা ছেলেই তাকে দেখলে প্রেমে পড়ে যাবে, কারণ মেয়েটা ওয়েস্টার্ন ড্রেস পরতো, মানে আপনার মানে দামি দামি পোশাক আশাক পরতো, এবং তার ফেসবুকে সে দামি দামি গাড়ির ছবি আপলোড করতো, দামি দামি গাড়ি চালাইতো, এবং দেখতে শুনতো রূপবতী, মানে দেখলে মনে হয় যেন কোনো বড় লোকের এক শিল্পপতির মেয়ে, মানে এত সুন্দরভাবে তার লাইফস্টাইলটা সাজানো। আমার কাছে মনে হলো যে এরকম মেয়ে আমার মতো ছেলের জন্য ভাগ্য, মানে আমার মতো ছেলের জন্য ভাগ্য যে আমি এরকম একটা মেয়ের সাথে কথা বলতে পারতেছি। এমন করে বেশ কয়েকদিন কথা বলতে বলতে তার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো ভালো সম্পর্ক হওয়ার পরে আমি তার সাথে, সে একদিন নিজে আমারে বলতেছে, মানে আমাকে না আপনাকে কিছু ভিডিও কল দিয়ে দেখতে ইচ্ছে করতেছে, যদি আপনি কিছু মাইন্ড না করেন। তো ওই দিন আমার মামাতো ভাইরা দোকানে ছিল না, আমার 2টা মামাতো ভাই মালয়েশিয়াতে, ওরা ছিল না, আমি ছিলাম, আর আমাদের একটা বাঙালি ভাই ছিল, ও আমার সাথে কাজ করতো। মেয়েটা আমারে কল দিল, কল দেওয়ার পরে আমি তখন ক্যাশে বসে আছি,
অ্যান্ড কল দেওয়ার পরে ভিডিও কলে প্রথম তার সাথে আমার মিট বা ভিডিও কলে প্রথম তার সাথে আমার কথা। আমাকে বলি, আপনি এত বড় দোকান আপনার মালয়েশিয়াতে? আমি বললাম হ্যাঁ, এটা আমার দোকান। আর আমার সাথে যে বসেছিল, আমি বলি আমার কর্মচারী, আমার দোকানে কাজ করে, বাংলাদেশে বাড়ি, ফরিদপুরে বাড়ি, ওরে আমি নিয়ে আসছি আমার এখানে কাজ করে, আমার এখানে আরও দুজন কাজ করে। পরে বলো, ও মাই গড, আপনার এত বড় দোকান, লাইক সুপার মার্কেট, আপনি তো অনেক বড় লোক। আমারে বলে। আমি বললাম হ্যাঁ, টাকা পয়সা আছে বাড়িতে। বলে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি বললাম বরিশালে। তা আমারে বলে, বরিশালে মানুষ কিন্তু ভালো না। ওর বাড়ি ছিল কিন্তু ঢাকাতে, ওই রিয়ার বাড়ি ছিল হচ্ছে অরিজিনালি ঢাকাইয়া। পরে আমি বললাম, দেখেন বরিশালের মানুষ ভালো না, এটা আপনাকে কে বললো? বরিশাল সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? বরিশাল কত ফেমাস একটা জায়গা আপনি জানেন? পরে বলে যে হ্যাঁ, এটা সত্যি, বরিশালের যাই হোক, সব ডিস্ট্রিক্টে তো ভালো খারাপ আছে। তা আপনাদের বাড়ি বরিশাল কোথায়? আমি তখন আমার ঠিকানা দিলাম। মেয়েটা বললো, অনেক ভালো, বরিশালে আমার এক কাকিরই বিয়ে দিয়েছিলাম, আমার এক কাকারে বিয়ে করাইছিলাম, আমার কাকির বাড়ি বরিশালে। তো এরকম করে তার সাথে 2 দিন আমার ভিডিও কলে কথা হলো। এরপরে ভাই তার সাথে মিশতে না আমার আর বেশি দিন আর বেশি কাঠ ঘর পোড়াতে হয়নি। খুব কম সময়ের মধ্যে তার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সে আমাকে মাঝে মাঝে ফোন দেয়, কী করো, ভালো আছো কি না? আমিও তারে ফোন করি, সে আমার সাথে কথা বলে, আমিও তার সাথে কথা বলি। এরকম করে দুজনের সাথে কথাবার্তা বলতে বলতে ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদের দুজনের মাঝে না এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং এই সম্পর্কের নাম কি সেটা আমি ঠিক জানি না। এই সম্পর্ক কাকে বলে এটাও আমি বুঝি না। তাকে আমি ফোন করি, সে আমাকে ফোন করে, এবং এরকম করে কথাবার্তা বলতে বলতে আমি রাতের পর রাত তার সাথে ফোনে কথা বলি। তো আমি না আমার গ্রামের বিয়ে, বউ বা আমার বর্তমান স্ট্যাটাস, আমি এগুলো কিছুই তারে বলি নাই। আমি সব কিছুই তার কাছে লুকাইছি। যে আমি তারে বলছি যে মালয়েশিয়াতে আমি আসছি, এই ব্যবসাটা ছিল আমার বাবার, আমার বাবা এখন দেশে চলে গেছে, বাবার ব্যবসা আমি দেখাশোনা করি, বাড়িতে আমাদের নিজেদের জায়গা সম্পত্তি আছে, বরিশালে আমাদের বিশাল বাড়ি আছে, আমরা বরিশালের অনেক বড় লোক, এটা ওইটা বলে যেভাবে চাপা মেরে গার্লফ্রেন্ডকে পটানো যায় আর কি, ওইভাবে চাপা মেরে আমি আমার গার্লফ্রেন্ড রিয়াকে আমি পটায়ে ফেলি। তো ওই সময় কিন্তু আমি শাহিনের সাথে খুব বেশি একটা কথা বলতাম না। এই যে আমি শাহিনের সাথে কথা বলি না, এই নিয়ে কিন্তু আমার পরিবারের মাঝে অনেক ঝামেলা যাচ্ছে। আমার মামা আমার মায়ের এসে বকাঝকা করে, তোর ছেলে আমার মেয়েরে কেন ফোন করে না, কেন কথা বলে না, ওইখানে কি করে। আবার অনেকেই দেখা যায় যে আমার মামাতো ভাইরা তো ওইখানে থাকে, ওরা তো দেখে আমি মোবাইলে প্রচণ্ড কথা বলি, আমরা তো একই বিল্ডিংয়ে থাকতাম, ওরা তো দেখতো আমি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকি। এই জিনিসগুলো ওরা দেখার পরে ওরা তখন আস্তে আস্তে করে মামার কাছে জানাইতো যে মামা সজীব তো, এই আব্বু সজীব তো এটা করে, সজীব সারাক্ষণ ফোনে কথা বলে। এদিক দিয়ে ধরেন আমার মামাও তখন খেপে যাইতেছে, মামাও খেপে যাইতেছে, এদিক দিয়ে আমারও সমস্যা। এরই মাঝে আমি এরকম একটা আভাস পাচ্ছি যে ওরা সম্ভবত আমাকে দেশে পাঠাই দিবে, আমার সম্ভবত মালয়েশিয়াতে রাখবে না। আমার মামারা বা আমার মামা আর আমার মামাতো ভাইয়েরা এরকম একটা প্ল্যানিং করতেছে যে আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছি। ওরা বুঝে গেছে যে আমি কারো না কারোর সাথে ফোনে কথা বলি, যেহেতু একই বিল্ডিংয়ে থাকি ভাই, এবং দোকানে আসলে আমি ঝিমাই, সারা রাত আমি রিয়ার সাথে কথাবার্তা বলি। এরকম করে মোটামুটি এক ধরনের একটা রিলেশনে আমরা এক ধরনের একটা পারিবারিক একটা গ্যাঞ্জামে আমি পড়ে গেছি। আমার যে মামারা আছে বা যারা আছে তারা সবাই পরিকল্পনা করেই ফেলছে যে আমাকে দেশে নিয়ে যাবে, আমি আর এখানে থাকতে পারবো না। আমার মাও আমাকে ফোনের মাধ্যমে আমাকে বলল যে তোর মামা কিন্তু তোকে দেশে নিয়ে আসবে, তুই নাকি ওই দোকানে ঠিকমতো কাজ করিস না, সারা রাত ফোনে কথা বলিস, কার সাথে কথাবার্তা বলিস, শাইনারে ফোন দেস না, তোর মামা কিন্তু তোর উপরে খুব ক্ষেপে আছে, তোর মামা সম্ভবত তোরে দেশে নিয়ে আসবে। আমার মা এগুলো আমারে বলতেছে। তাই আমি বললাম, যদি দেশে নিয়ে আসে তো দেশে নিয়ে যাবে, সমস্যা কি, আমি চলে যাব, আমি থাকবো না, আমি চলে যাব। আমি আম্মুর সাথে এই ধরনের কথাবার্তা বলি। অ্যান্ড এমন করে সময়গুলো কাটতে কাটতে আসলেই একটা পর্যায়ে তারা আমাকে দেশে পাঠানোর প্ল্যানিং করতেছে। তো ওই সময় আমার মনটা অনেক খারাপ ছিল, আমি রিয়ার সাথে ঠিকমতো কথা বলতাম না, ও আমাকে ফোন দিলে আমি ওর সাথে কথা বলি না, কেমন জানি আমার ভিতরে তখন নিজের অনেকটা খারাপ লাগতে শুরু হলো যে এখন যদি আমাকে ঠিকই পাঠাই দেয়, আমি দেশে চলে গেলাম, এবং দেশে চলে যাওয়ার পরে আমার মামাতো বোন শাহিনার মতো একটা প্রতিবন্ধী মেয়ের সাথে আমার সংসার করতে হবে, এই মেয়েটার সাথে আমার থাকতে হবে। আবার আমি যে দোকান থেকে পালিয়ে যাব ওই সময়টাতে এরকমও সুযোগ ছিল না, কারণ ভীষণ অবৈধ লোক অ্যাভেলেবেল ধরতেছে, অবৈধ লোক ধরেই দেশে পাঠাইতেছে, খুব খারাপ একটা অবস্থা আর কি। এর ভিতরে আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছিলাম না, কি করব না করব, কোন দিকে যাব না যাব, কোনো কিছুই তখন মাথায় আসতেছিল না। মনটা আমার তখন ভীষণ রকমের খারাপ হয়ে গেল, চিন্তা ভাবনা করতেছি কী করবো। এরই মাঝে রিয়া আমাকে ফোন দেয়। আমাকে ফোন করার পর আমি রিয়ার সাথে কথা বলি না, ও SMS করলে SMS-এ রিপ্লাই করি না। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন রাতের বেলায় রিয়া আমাকে বলতেছে, আচ্ছা সজীব, কী হয়েছে তোমার বলো তো, তুমি আর আগের মতো নাই, তুমি জানি কেমন চেঞ্জ হয়ে গেছো, আমার সাথে আগের মতো কথা বলো না, তোমার মাঝে এক ধরনের এক পরিবর্তন আমি পরিবর্তন দেখতেছি, এখন কি হয়েছে তুমি আমাকে বলবা। তো ওই দিন রাতের বেলা, গভীর রাত ছিল,
মানে আমি না চিৎকার করে ওর কাছে কান্নাকাটি করতে শুরু করি, মানে মানে কেন জানি আমি জানি না, আমার ভিতরটা মানে ফেটে যাচ্ছিল, আমি কান্না করতেছি। বললো কান্না করতেছো কেন সজীব, কী হয়েছে আমারে বলো। আমি বললাম দেখো আমার মনটা ভালো লাগতেছে না, আমার মনটা খুব খারাপ লাগতেছে, তো তোমার একটা কথা বলি, তোমার সাথে তো আমি অনেক দিন ধরে কথা বলি, অনেক দিন ধরে তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, আমাদের দুজনের মাঝে অনেক প্রেম অনেক ভালোবাসা, তুমি আমার অনেক উপকার করেছো আমার জীবনে এসে, তুমি না আসলে হয়তো আমি জীবনটাকে এভাবে উপভোগ করতে পারতাম না। তো যাই হোক, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আজকের পর থেকে আমার আর কোনো ফোন টোন দিও না, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আর তুমি মেহরবানি করে আমার সাথে কোনো কথা বইলো না। ও আমাকে বলতেছে সজীবের তুমি কি বললা, কিন্তু কেন। আমি বললাম কেনর কোনো উত্তর আমার কাছে নাই, শুধু আমার কাছে একটা কথাই জানা যে আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, এটাই আমার বড় পাপ। ও আমাকে বলে গরিবের ঘরে, মানে বুঝলাম না, মানে তুমি কি বলতে চাচ্ছ। পরে আমি বললাম আসলে তোমার জীবন থেকে এভাবে চলে যাওয়া আমার মানে ভাল লাগবে না, ঠিক আছে বাদ দাও। এই কথা বলি, তার সাথে কথাবার্তা বলে আমি আমার মানে মেসেঞ্জারটা আনইনস্টল করে দিলাম ফোন থেকে, মানে আমার মেসেঞ্জারও ফেসবুক আনইনস্টল করে দিছি। এরপরে দোকানে যাই, দোকানে চুপচাপ বসে থাকি এবং শাহিনের সাথে একটু বেশি কথা বলতেছি ওই সময়, আমার বউর সাথে একটু বেশি বেশি ফোন দেই, আমার বউর সাথে একটু বেশি বেশি কথা বলি, এবং দোকানের প্রতি আমি তখন কাজে ফোকাস দিতেছি, কারণ নাহলে তো আমাকে দেশে পাঠিয়ে দিবে, এবং দেশে পাঠিয়ে দিলে তো আমার এই কুলিকুল দুই কুলে গেছে। এইভাবে প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল ভাই। এক সপ্তাহ পরে আমার অবস্থা এরকম হয়েছে যে আমি নিঃশ্বাস নিতে পারি না। মানে আমার রিয়ার কথা, যে আমি রিয়ার সাথে রাতের পর রাত কথা বলতাম না, মানে রিয়ার কথা যখনই মনে হয় তখনই আমার চোখ থেকে অজস্র পানি ঝরতে থাকে, মানে কান্না করি। এবং এক সপ্তাহ পরে মানে বাধ্য হয়ে আমি আর থাকতে না পেরে ফেসবুকটা আবারও ইনস্টল করলাম ফোনে, এবং মেসেঞ্জার ইনস্টল করলাম। মেসেঞ্জার ইনস্টল করার পরে ও আমাকে অনেকগুলা মেসেজ করছে, অতগুলো মেসেজ পড়তে আমার কাছে মনে হয় 1 ঘন্টার মতো সময় লাগছে। যে আমি মনে করছিলাম বরিশালের ছেলেরা, আসলে আমি জানতাম বরিশালের ছেলেরা ভালো না, বরিশালের মানুষ হচ্ছে প্রতারক বেঈমান, এরপরে বরিশাল চিটার, এই বরিশালের ছেলেরা ভালো না, এটা আমি আগেও জানতাম। কিন্তু কেন আমি তোমার সাথে কথা বললাম আজকে, কেন তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, কেন আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি না বুঝতে পারি না তুমি আমার সাথে কেন এরকম প্রতারণা করলা, মানে এইরকম অনেক কথাবার্তা ও আমাকে মেসেজে লিখে পাঠালো। তখন আমার কাছে কি মনে হলো যে আসলেই মনে হয় আমি ওকে ঠকাইছি। আমার কাছে তখন মনে হলো যে মনে হয় আমি আসলেই রিয়ার সাথে প্রতারণা করেছি। রিয়া প্রথম থেকে আমাকে বলতো বরিশালের মানুষ ভালো না, বরিশালের মানুষ এই সেই। তখন আমার কাছে কেন জানি মনে হলো যে আমি গোটা বরিশালটাকেই কলঙ্ক করতেছি, বরিশালটাকে পুরা বরিশালে আমি কলঙ্ক। এবং এরপর আমি একদিন বাধ্য হয়ে তারা ফোন দিলাম, সপ্তাহখানিক পরে ফোন দেওয়ার পরও তখন রিসিভ করছে, কান্না করতেছে রিসিভ করে, মানে হুপিয়ে হুপিয়ে কান্না করতেছে। আমি বললাম কান্না করতেছো কেন। আমাকে বলে তুমি ফেসবুক থেকে কোথাও উধাও হয়ে গেছো, আর তুমি যদি উধাও হয়ে যাবা তাহলে আমার মনে তোমার জন্য ভালোবাসার জন্ম তুমি কেন দিলা, কেন তুমি আমার সাথে মিথ্যে কথা বলে আমার মনে আবেগের জন্ম দিলা। এখন আমি যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি যখন আবেগে পড়ে গেছি, এখন তুমি আমাকে ফেসবুক থেকে বাদ দিয়ে দিলা, তুমি ফেসবুক বন্ধ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলা, এটা তুমি কেন করলা। আমি তখন বললাম রিয়া, আমি তোমার এই মেসেজের রিপ্লাইগুলো করতাম না, বা তোমার আমি এখন কলও দিতাম না, শুধুমাত্র একটা কারণে আমি তোমাকে কল দিলাম। তার বড় কারণ হচ্ছে তুমি বারবার একটা কথা বলো বরিশালের মানুষ খারাপ। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে আমি যদি তোমার এখন ভুলটা ভাঙিয়ে না দিই, তাহলে আমাদের বরিশাল নিয়েই না সবসময় তোমার মনে একটা খারাপ চিন্তা ভাবনা থেকেই যাবে। আমি শুধু তোমার ভুলটা ভাঙানোর জন্য তোমাকে কলটা দিয়েছি, আর কিছু না। আমাকে বলে কি ভুল, কি ভাঙাবা বলো, তুমি তো আমার মনটা ভেঙে দিয়েছো, আমার কলিজাতে তুমি যে আঘাত করেছো আমি কোনোদিনই তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি বললাম ক্ষমা, আমি তোমার কাছে ক্ষমা চাই না, তবে হ্যাঁ এটা সত্য, দেখো শুধু আমি সজীব বলে না, পৃথিবীতে প্রায় প্রতিটা ছেলেই তার ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য কিছু মিথ্যা বলে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য পৃথিবীর প্রতিটা ছেলেই না কিছু মিথ্যা বলে। তা আমিও তোমার কাছে কিছু মিথ্যা বলেছি, এটা আমি অস্বীকার করব না, আমি স্বীকার করি যে আমি মিথ্যে বলেছি। আসলে আমি যে দোকানটাতে কাজ করতাম, যে দোকানটা আমি নিজের বলেছিলাম, এই দোকানটা আসলে মূলত আমার না, এই দোকানের মালিক হচ্ছে আমার মামা। আমি আমার মামাতো ভাইয়ের সাথে দোকানে একজন কর্মচারী হিসেবে আমি কাজ করি। আমিও তো বড় লোক না, আমি খুবই নিম্নবিত্ত ফ্যামিলির একজন কৃষকের সন্তান। আমি বরিশালের প্রত্যন্ত এলাকায় আমার বাড়ি। তো তুমি তো সব কিছু জেনেছো, আমি যে মিথ্যাটা তোমাকে বলেছি ওই মিথ্যের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আমি এই সিঙ্গেল সজীবের জন্য আমার গোটা বরিশালকে তুমি কলঙ্ক করো না, আমাকে তুমি মাফ করে দাও, আমি রাখি। এই কথা বলে আমি কান্না করে ফোনটা কেটে দিলাম, এবং ফোনটা কেটে দেওয়ার পরপরই সে আমাকে আবারও কল দিল মেসেঞ্জারেই, এবং কল দিয়ে বলতেছে যে সজীব তুমি লাইনটা কাটলা কেন। আমি বললাম দেখো আমার কাছে মনে হয় যে তোমার সাথে আমার আর কোনো কথা বলার প্রয়োজন নাই, আমি যা বলার তা তো বলছি, এরপরে মনে হয় না যে আর কোনো কিছু বাকি আছে। ও আমাকে বলে সজীব তুমি কি আমার কষ্ট বুঝতেছো না, আমার যে তোমার জন্য কষ্ট হইতেছে, আমার যে বুকটা ফেটে যাইতেছে, আমি যে চিৎকার করে কান্না করতেছি, এটা কি তুমি বুঝো না।
তো আমি বুঝি কি করব। দেখো আমি আমি তো আমার তো কিছু নাই, আমি তোমার মতো এত বড় লোকের একটা মেয়েকে তো কখনো বিয়ে করতে পারবো না, বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম না। আমি বরিশাল, আমি বরিশালের প্রত্যন্ত এলাকার একটা ছেলে, আমি মালয়েশিয়াতে একজন লেবার হিসাবে আমি আসি, তো আমি কী করে তোমাকে বিয়ে করব বলো? ও আমাকে বলে, এরপর আমি এটাও বললাম যে আমি ব্রাহ্মণ হয়ে কীভাবে আমি চাঁদে হাত দিব। ও আমাকে বলে, তো ব্রাহ্মণ হয়ে তুমি চাঁদে হাত না দিলা, চাঁদ যদি ব্রাহ্মণের ঘরে চলে আসে তবে কি ব্রাহ্মণের কোনো দোষ থাকে? আমি বললাম, চাঁদ ব্রাহ্মণের ঘরে চলে আসে মানে? ও আমাকে বলে, আমি তোমার কাছে যাব, প্রয়োজনে আমি মালয়েশিয়াতে যাব, কারণ মালয়েশিয়াতে আমি একবার গিয়েছি, আমার ভিসা আছে, আমি পুনরায় আবারও মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা, আমি তোমার কাছে যাব এবং আমি তোমার সাথে মালয়েশিয়াতে সংসার করব, আমি তোমার সাথে ওইখানে থাকবো। আমি বললাম, দেখো তোমার কথা শুনে আমার হাসি পায়। মালয়েশিয়াতে আমি যে চাকরি করি, আমি নিজে খেতে আমার কষ্ট হয়ে যায়, আমি তোমাকে কেমন করে খাওয়াবো? ও আমাকে বলে, তাহলে তুমি দেশে চলে আসো, তুমি দেশে চলে আসো, আমরা বিয়ে করব। আমি বললাম, দেশে যে আমি যাব, তুমি জানো আমি অনেক টাকা ঋণ করে আসছি, মানে এরকম করে বললাম যে 5 লাখ টাকা ঋণ করে আসছি, এবং দেশে যাওয়ার পর আমি এখন কি করব, মানে আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার তো কোনোই টাকা পয়সা নাই, আমি দেশে গিয়ে এখন করবোটা কি, আমি কি কাজ করবো দেশে গিয়ে বলো? ও আমাকে বলে, তুমি দেশে চলে আসো এবং দেশে আসার পরে আমি তোমার জন্য কিছু একটা করব, এরকম করে বলতেছে। আমি বললাম, আমি দেশে গেলে তুমি আমার জন্য কিছু একটা করবা, তো দেশে গেলে তুমি কি করবা বলো? ও আমাকে বলে, আচ্ছা সজীব তুমি কি চাও, এরকম করে আমারে বলে। আমি বললাম, আমি চাই তুমি আমার জীবন থেকে সরে যাও, আমি তোমার সাথে থাকতে চাই না। আমাকে বলে, কেন থাকতে চাও না? আমি বললাম, আমি গরিব। ও বলে, আমি তোমাকে গরিব রাখবো না, আমি তোমাকে ধনী বানাই দিব, তোমাকে ধনী বানাই দিলে তো তুমি আমার সাথে থাকবা। আমি বললাম, আমি তোমাকে কী করে বিশ্বাস করব? ও আমাকে বলে, আমাকে বিশ্বাস করার জন্য কি করতে হবে বলো তো, কী করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আমি বললাম, দেখো প্রথমত আমার 5 লাখ টাকা ঋণ আছে, আমার ওই ঋণটা দিতে হবে এবং এরপরে আমাকে ওইখানে থাকতে হবে বা খেতে হবে, আমি কি করব বলো? আমাকে তো কিছু না কিছু একটা করতে হবে। ও আমাকে বলে, ঠিক আছে, তুমি যে 5 লাখ টাকা ঋণ করে মালয়েশিয়াতে গিয়েছো, ওই 5 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিব এবং আমি তোমাকে আরও 15 লাখ টাকা দিব। বাকি 15 লাখ টাকা দিয়া তুমি হয় বরিশালে না হয় ঢাকাতে একটা ছোটোখাটো ব্যবসা করবা, এরপরে আমরা দুজনে একসাথে থাকবো। আমি ওর কথা শুনে মানে আমার কাছে মনে হলো 20 লাখ টাকা, যা আমি একসাথে কোনো দিন চোখেও দেখি নাই। আমি বললাম, এই আমারে কি বলে 20 লাখ টাকা, আর তুমি আমারে 20 লাখ টাকা দিবা? তুমি 20 লাখ টাকা কোথায় পাবা? ও বলে, আমাদের ফ্যামিলি অনেক বড় লোক, আমার আব্বার ইন্ডাস্ট্রিয়াল আছে, আমাদের কোটি কোটি টাকার সয় সম্পত্তি আছে, আমরা অনেক বড় লোক, এবং আমার গয়না আছে, আমার 20 লাখ টাকার মতো গয়নাই আছে, যেগুলো আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার মা বানাইছে, আমি ওই গয়নাঘাটিগুলো বিক্রি করে তোমার টাকা দিব। আমি বললাম, তুমি তোমার গয়না বিক্রি করে আমার 20 লাখ টাকা দিবা? ও বলে, হ্যাঁ, তোমার আব্বার অ্যাকাউন্ট বা তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি টাকা পাঠাবো। মানে আমি ওই দিন না হাসতেই আমার অ্যাকাউন্ট মানে আমি আব্বার যে অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, আমি আমার আব্বার অ্যাকাউন্ট নাম্বারটা তারে দিলাম, মানে হাসতেই দিলাম, কোনো সিরিয়াস কিছু নিয়ে না, অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এবং পরের দিনে ভাই বিশ্বাস করবেন, বাংলাদেশ সময় বিকাল 4:30 বাজে ও আমারে কল দিয়ে বলতেছে যে, সজীব তুমি অ্যাকাউন্টে চেক করে দেখো তো তোমাদের অ্যাকাউন্টে 20 লাখ টাকা গেছে কি না। মানে রাতে তার সাথে কথা বললাম, পরের দিন বিকেলবেলা মানে বাংলাদেশ সময় 4টার দিকে আমাকে ফোন দিয়ে এটা বলতেছে। আমি বললাম, এটা তুমি কী বলো 20 লাখ টাকা? আমি তখন আমার আব্বার অ্যাকাউন্টে ফোন দিচ্ছি, মানে আব্বারে ফোন দিচ্ছি। আব্বা বলে, আমি তো জানি না। তাই বলে অ্যাকাউন্টের ম্যানেজারের নাম্বারটা দেন। তো অ্যাকাউন্ট ম্যানেজারের নাম্বারটা দিলে আমি তখন ম্যানেজারের ফোন দিলাম। ম্যানেজার তখন বলে যে, না, উনি তো ব্যাংক ক্লোজ করে দিয়েছে, এখন কালকে ফোন দিলে বলতে পারবে। আমি রিয়ারে বললাম যে, ঠিক আছে, কালকে ফোন দিলে ব্যাংক আমাকে জানাবে। ও আমাকে বলে, আমি তোমাদের বাবার অ্যাকাউন্টে 20 লাখ টাকা পাঠাইছি। যে কীভাবে পাঠাইছো? ও আমাকে বলে, আমি সকালে ঘুম থেকে উঠে ভোরে গিয়ে স্বর্ণের দোকানে আমার স্বর্ণগুলো সেল করে দিছি, আমার অর্নামেন্টসগুলো সেল করে ওই টাকাটা আমি তোমার আব্বার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। মানে ও যেভাবে বলতেছে, ওর কথা শুনে আমার কাছে মনে হয় যে সব কিছুই মনে হয় জানি, মানে কেমন জানি 20 লাখ টাকা মনে হয় যেন ওর পাশে কলা পাতা বা কাঁঠাল পাতা ও কাঁঠাল গাছ থেকে ছিঁড়ে আমাকে দিয়ে দিল। বিশ্বাস করেন, আমি রাতে তার সাথে প্রায় 2 ঘন্টার মতো কথা বলছি, বাট আমার একটা বড় বিশ্বাস হয় নাই যে ও আমার জন্য 20 লাখ টাকা দিছে আমার অ্যাকাউন্টে, মানে আমার বাবার অ্যাকাউন্টে। বিশ্বাস হয় নাই। পরের দিনে আমি মানে ঘুম থেকে উঠে দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর আমি তখন ওই ডলার দিয়া আমি ব্যাংকে আবার ফোন দিলাম, মানে এরকম দুষ্টুমি করে ফোন দিলাম যে দেখা যায় কী হয়। এবং ফোন দেওয়ার পরে ব্যাংক ম্যানেজার তখন ফোনটা রিসিভ করলাম। আমি বললাম যে, আঙ্কেল, আমার আব্বুর নাম বললাম যে আমার আব্বুর অ্যাকাউন্টে দেখেন তো কত টাকা আছে। আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমার আব্বুর অ্যাকাউন্টের কথা শুনে যে সত্যি ও আমার বাবার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিয়ে দিছে। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, আর এটা কীভাবে সম্ভব, মানে এইটা কীভাবে সম্ভব? আমি ওরে ফোন দিয়ে বললাম যে, রিয়া তুমি এটা কী করলা? মানে ওর সাথে আমি কথা বলতে বলতে দোকান থেকে বেরিয়ে গেছি, মানে আপনি বুঝেন, মানে দোকান থেকে বেরিয়ে গেছে। আমার কাছে আমার চাকরি বাকরি আর কিছু লাগবে না, আমার মামা তো ভাইরা আমার দোকানে রাখলে রাখবে, না রাখলে নাই। মানে আমি যে মানে সোনার ডিম পাড়া হাঁস পাইছি, এরপরে তো আমার আর কিছু লাগে না। আমি ফোন দিয়ে বললাম, তুমি আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা পাঠাই দিলা, তুমি এটা কী করলা?
তুমি আমার কেমনি বিশ্বাস করলা? এখন যদি আমি মেসেঞ্জার, ফেসবুক সব কিছু বন্ধ করে দিই, তাহলে তুমি টাকা কই পাবা? ও আমারে বলে, তুমি 20 লাখ টাকার কথা বলতেছো? তুমি যদি বলো আমি আমার কিডনিটা না বিক্রি করে তোমাকে দিয়ে দিতে পারবো। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমার না জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই, তুমি আমার জীবনের সব কিছু। আমি বললাম, সত্যি বলতেছো তো? ও বলে, হ্যাঁ সত্যি বলতেছি। তুমি আবার দেশে চলে আসো এবং এসে আমরা দুজনে বিয়ে করব। মানে ওর কথা শুনে আমি খুব খুশি হলাম এবং ওর সাথে তখন আমি প্রায় 2.5 ঘন্টার মতো কথা বলছি। 2.5 ঘন্টা আমি দোকানে আসি নাই। এই 2.5 ঘন্টায় আমার মামাতো ভাইয়েরা আমার মোবাইলে অনেকগুলা কল দিছে। বাড়ি থেকে আমার মা কল দিছে, আমার মামা কল দিছে, মানে সবাই মনে করছে হয়তো আমি পালাই গেছি বা এইরকম কিছু একটা। ওরা আমার অনেকগুলো কল দিছে এবং প্রায় আমি ওর সাথে কথাবার্তা শেষ করে দোকানে গেলাম এবং দোকানে যাওয়া মাত্র আমার মামাতো ভাই আমার গায়ে হাত তুললো, মানে আমার মামার ছেলে আমার গায়ে হাত তুললো। হাত তুলে ছোটো লোক বলে আমার গালি দিল, আমার গায়ে হাত তুললো এবং রাগের বশবর্তী আমিও তখন আমার মামাতো ভাইয়ের গায়ে হাত তুললাম যে তুই আমারে মারলি। আমি ওর গায়ে হাত তুলছি এবং হাত তোলার পরে ও আমার মামাকে কোনো কিছু না বলে ওই সাথে সাথে আমার যে স্পন্সর ছিল তার সাথে কথাবার্তা বলে ওই রাতের মধ্যে ও আমাকে ভিসা ক্যান্সেল করে আমাকে দেশে পাঠিয়ে দেয়। মানে কী পরিমাণের খারাপ মানুষ এরা হতে পারে চিন্তা করেন। ওই রাতের মধ্যে আমি ওর গায়ে হাত তুলছি, ঠিক আছে, ও আমার গায়ে হাত দিচ্ছে, আমি ওর গায়ে হাত দিচ্ছি, আমরা তো সমবয়সী, তা আমি তো ওর গায়ে হাত তুলতেই পারি, আমার মামা তো ভাই না। কিন্তু ও কীভাবে বললো আমাকে এরভাবে রাতের মধ্যে মানে টিকিট করে দেশে পাঠিয়ে দিতে। তো দেশে পাঠিয়ে দিক সমস্যা নাই, আমার তো আমার ভালোবাসার মানুষ রিয়া তো আমার আছেই, তো আমার দেশে পাঠিয়ে দিলে কী হবে। এরপর আমি দেশে চলে আসছি, বাড়িতে আসছি এবং বাড়িতে আসার পরে সর্বপ্রথম আমি আব্বার ব্যাংক থেকে টাকাটা উঠেছি এবং টাকাটা উঠে আমার গ্রামের আরও 8-10 জন লোক নিয়েছি এবং সবাইকে নেওয়ার পরে আমি বললাম যে এমন এমন ঘটনা, আমার এখান থেকে এরকম এরকম করছে, আমার পাঠাই দিছে এবং আমি আর মামাতো বোনে আমার বাড়ি থেকে পাঠাই দিই এবং গ্রামের 10 জনে মিলা 5 লক্ষ টাকা কাবিনটা তখন 3 লক্ষ টাকায় ভাঙা হয়, যে ঠিক আছে 3 লক্ষ টাকা দিয়ে দিই। এরপরে আমি ওই রিয়া যে আমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে ওখান থেকে 3 লাখ টাকা উঠাইয়া আমি তখন সম্পূর্ণভাবে শাহিনের সাথে সম্পর্ক ক্লোজ করে দিই। শুধু সম্পর্ক ক্লোজ না, আমি আমার মামার সাথেও সম্পর্ক ক্লোজ করি এবং আমার মামার নামে আমি থানাতে মামলা পর্যন্ত করি যে তিনি আমাকে বিদেশ নিয়ে আমার বেতন দেয় নাই এবং আমার মা তার কাছে অনেক সয় সম্পত্তি পাওয়ার আছে, এরকমভাবে মামলাও দায়ের করি। তো আমার মামার অনেক পাওয়ার, আমার মামার মানে অনেক ক্ষমতা, আমার মামার সাথে আমি এইসব নিয়ে পারবো না, আমি জানি। এরপর আমি এভাবে বরিশালে পড়ে আসি। এবার রিয়া আমারে বলতেছে তোমার বাসার ঠিকানা দাও, তোমার বাসা আমার আব্বু আম্মু যাবে, পারিবারিকভাবে আমি তোমাকে বিয়ে করব, এটা ওইটা। আমি বললাম রিয়া দেখো, পারিবারিকভাবে তো আমি তোমার কখনো বিয়ে করতে পারবো না এবং তোমার পারিবারিকভাবে আমার বিয়ে করা সম্ভব না, তোমার পরিবারও কখনো আমার কাছে তোমাকে বিয়ে দেবে না, এটা কখনো চিন্তা করে লাভ নাই। কিন্তু আমি তখন পর্যন্ত রিয়ার কাছে ওই শাইনের বিষয়টা গোপন করে গেছি যে আমি যে শাইনাকে বিয়ে করছি, শাইনের সাথে আমার ডিভোর্স হয়েছে, আমার মামাতো বোন, এটি সম্পূর্ণ আমি ওর কাছে বলি নাই। কিছুদিন পরও আমাকে বলো আচ্ছা ঠিক আছে তুমি তো এখন ঢাকার বাইরে বরিশালে আসো, আমার সাথে দেখা করতে আসো। রাতের বেলায় আমি তখন আমার ভালোবাসার মানুষ আমার রিয়াকে দেখার জন্য আমি তখন রাতের বাসে রঙিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং রং বেরঙের ওই ঢাকা শহরে আমি সকালবেলা পৌঁছাইলাম। আমার ভালোবাসার মানুষটার সাত সকালবেলা গাড়ি নিয়ে আমার জন্য আপনার বাস কাউন্টারে অপেক্ষা করতেছিল। বাস থেকে নামার পরে এত দামি গাড়ি দেখে আমার মাথা ঠিক নাই। আমি গাড়ির মধ্যে উঠলাম ও গাড়ির মধ্যে আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করলো। গাড়ির ড্রাইভার ছিল এবং ও আমাকে বলে যে তুমি কোথায় যাবা বলো। একটা ভালো রেস্টুরেন্টে ফার্স্ট অফ অল আমাকে নিল এবং রেস্টুরেন্টে নিয়ে ও আমাকে প্রচুর খাওয়া দাওয়া করাইলো। আমি খাওয়া দাওয়া করলাম, ও খাওয়া দাওয়া করলো এবং খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ও আমাকে বলে আজকে তুমি আমার বান্ধবীর বাসায় যাবা, আমার বান্ধবীর বাসায় আমি তোকে নিয়ে যাবো, ওখানে তুমি সারাদিন রেস্ট করবা, এরপর আমরা রাতের বেলায় বের হবো। এরপরও আমাকে একটা মেয়েদের হোস্টেলে নিয়ে যায়, একটা মেয়েদের হোস্টেলে, এবং একটা মেয়েদের হোস্টেলে নিয়ে আমাকে একটা রুম দিয়ে দেয়। ওই রুমের ভিতরে আমি খাওয়া দাওয়া করি এবং সারাটা দিন আমি ওখানে ঘুমাই। বিকালবেলায় স্নিগ্ধ বাতাসে আমি তখন রুম থেকে বের হই, শরীরটাও না কেমন হালকা লাগতেছে। পেশায় তো ছিলাম একজন লেবার, তাও ছিলাম মালয়েশিয়াতে, জন্ম হয়েছে বরিশালের প্রত্যন্ত এক গ্রামে। এই ছেলে এখন ঢাকা শহরের ফ্ল্যাটের মধ্যে ঘুমাইলাম, বড় লোকের মেয়ের সাথে গাড়ি চড়িয়া ঢাকাতে আসলাম। বাপরে বাপ, আমারে আর কে ছয়, আমি তো মনে হয় দুনিয়াতে বৈশাই চাঁদ চুরুত নিয়ে খেলা করতেছি। একটা পর্যায়ে এরকম করতে করতে আমাকে তখন রাতের বেলায় নিয়ে বের হলো ও আর আরও কয়েকটা বান্ধবী। তো এরকম খাওয়া দাওয়া করলাম, মজা মাস্তি করলাম, ওই রাতে আমি তার সাথে ছিলাম। এবং সে আমাকে এখন বলতেছে যে তাহলে সজীব এখন কি করবা, এখন কি সিদ্ধান্ত নিলা, কী চিন্তাভাবনা করলা। আমি বললাম যে সিদ্ধান্ত কি চিন্তাভাবনা কি, আমার তো ওরকম কোনো সিদ্ধান্ত নাই, চিন্তাভাবনা নাই, এখন তুমি যা বলো তাই। আমাকে বলতেছে একটা কাজ করো, মানে এখন তো আমি আমার আব্বুর কাছে যদি বিয়ের প্রস্তাব দিই, আমার আব্বু হয়তো তোমাদের বাসায় যাবে, তা তুমি মালয়েশিয়া থেকে চলে আসছো, তোমাদের বাড়ির অবস্থা অতটা ভালো না, এখন তো আসলে খুব ঝামেলা হবে। আর তুমি তো তোমার ঘর বাড়ির ছবি আমাকে দেখাইছো, এরকম একটা ফ্যামিলিতে আমার আব্বা আসলে আমাকে বিয়ে দিতে চাইবে না।
তো সজীব তুমি একটা কাজ করো, যেহেতু তুমি বিদেশ থেকে চলে আসছো এবং স্টিল নাও তোমার কাছে তো প্রায় 15-16 লাখ টাকার মতো আছে, ওই টাকা দিয়ে তুমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করো। আমি তখন বললাম যে দেখো টাকাটাও তো তোমার, আর আমি ব্যবসা বাণিজ্য কী করব, আমি তো ঢাকা শহর ঠিকমতো চিনি না, তুমি আমাকে এখানে ছেড়ে দিলে আমি বরিশাল পর্যন্ত যেতে কষ্ট হয়ে যাবে, তা এই মুহূর্তে আমি ঢাকাতে কী ব্যবসা করব। আমাকে বলে ঠিক আছে তাহলে আমি তোমার জন্য একটা ব্যবসা দেখি and তুমি ওই ব্যবসাটা করবা। আমি যেমন ঠিক আছে। এরপরে ও আমার জন্য একটা মোবাইল দোকান দেখলো, একটা মোবাইলের একটা দোকান দেখলো এবং আমাকে বললো যে মোবাইল দোকানটা সেল হবে প্রায় 18 লাখ থেকে 18 লাখ টাকার মতো হবে আর কি, মানে মোবাইলের দোকানের সালামি দিয়া এরপরে দোকানের ভিতরে মাল সামানা যা আছে সব কিছু মিলা আমাকে একদিনও গাড়ি দিয়ে নিয়ে গেল দোকানের সামনে, এবং দোকানের মধ্যে যাওয়ার পর একটা ছেলে, দোকানের মালিক, উনি বসে আছে। পরে ওনার সাথে কথাবার্তা বললাম, বলার পরে তিনি আমাকে বলে যে হ্যাঁ দোকানে উনি সেল করে দিবে এবং দোকানের মালামাল যা আছে সব কিছু উনি সেল করে দিবে, দোকান রাখবে না। তো আমাকে বলে যে সজীব তাহলে কি তুমি দোকানটা কিনে নিবা, এবং এই দোকানটা কিনে নিলে অ্যাটলিস্ট আমি আমার আব্বাকে বলতে পারবো যে ছেলে ঢাকাতে ব্যবসা করে, এই পরিচয়টা আমি অন্তত আমার আব্বা আম্মাকে দিতে পারবো যে ছেলে ঢাকায় ব্যবসা করে, এরপরেও আমি তোমাকে বিয়ে করতে পারবো, মানে এইটুকু মানে তুমি অন্তত করো। আমি বললাম হ্যাঁ এটা তো খারাপ না, ভালোই হয়। ও বলে তাহলে এখন কি করবা। আমি বললাম তো টাকা তো আমার কাছে এখানে 16 লাখ টাকা আছে, আর তো আরও 2 লাখ টাকা শর্ট আছে। ও বলে 2 লাখ টাকা তুমি ম্যানেজ করে ফেলো, কারণ আমার কাছে তো এখন টাকা নাই, তুমি তো জানো আমি নিজেও খুব প্রবলেমে আছি, এবং তোমাকে তো আমি আমার গোল্ড বিক্রি করে সব টাকা দিয়েই দিছি। এরপরে আমি তখন করলাম কি, আমার আব্বার অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা উঠে আনলাম, এবং আব্বার অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা উঠে এনে আমি এলাকাতে একটু ছোটোখাটো ঋণও করছি। আমি ছোটোখাটো কিছু ঋণ করছি, করে প্রায় 20 লাখ টাকার মতো আমি ম্যানেজ করছি, এবং 20 লাখ টাকা ম্যানেজ করে আমি 18 লাখ টাকা ওরে দিলাম, হ্যান্ড ক্যাশ ওরে দিলাম। ও দোকান থেকে চলে গেল এবং দোকানটা আমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া গেল। দোকানটা আমাকে বুঝিয়ে দিয়ে গেলো, সাথে রিয়া ছিল, এবং আমি সম্পূর্ণভাবে দোকানটা বুঝে নিলাম। আমি তখন দোকান চালাইতেছে, ও চলে গেছে। ও মাঝে মাঝে আসে, এসে আমার সাথে কথাবার্তা বলে, ভাই কী অবস্থা, দোকান কেমন চলতেছে, এমন ওমন, বাট কোনোভাবেই দোকান আমার আন্ডারেই চলতেছে, মানে দোকান আমি চালাইতেছি। এইভাবে প্রায় আপনার 2 মাসের মতো কেটে গেছে, এবং 2 মাস কেটে যাওয়ার পরে রিয়া আমার তখন বলতেছে যে দেখো আমি কি বলবো, আমি না বুঝতে পারতেছি না যে তুমি আমার সাথে একটা চিট কেন করলা, মানে এমন করে হঠাৎ করে বলতেছে 2 মাস পরে। আমি তখন বললাম যে চিট করছি, আমি তোমার সাথে কিসে চিট করলাম। আমাকে বলে কোনো চিট করো নাই। আমি বললাম যে না আমি তো কোনো চিট করি নাই। আমার বলে তুমি আগে একটা বিয়ে করো নাই, এমনি বলতেছে, এটা 2 মাস পরে, দোকানটা তখন আমার আন্ডারে। আমি বললাম আমি বিয়ে করছি, এটা তোমার কে বললো। ও বলে দেখো তুমি যেখানে দোকান কিনছো না, এখানে তোমার আইডি কার্ড, তোমার পাসপোর্ট সব কিছু আমি পাইছি। আমি তোমার গ্রামে না গোপনে গোপনে খবর নিছি, তুমি তো গ্রামে একটা বিয়ে করছো, তোমার গ্রামে বউ আছে, তুমি আমাকে এভাবে ঠকাইলা। আমি বললাম দেখো আসলে আমি তোমাকে সেটা বলতে চাই নাই, কিন্তু আমি তো ওনাকে ডিভোর্স করে দিয়েছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে বলে ডিভোর্স করে দিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি ওরে বিয়ে করলা কেন, তুমি আমাকে ঠকাইলা কেন, মানে ও কান্নাকাটি করতেছে। আমি ওকে জড়াই ধরে বললাম যে দেখো আরে আমাকে তুমি মাফ করে দাও, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি তোমারে ভালোবাসি এবং আমি না তোমাকে ছাড়া বাঁচবো না, এটা ওইটা। ও তখন আমাকে বলে জানো সর্বনাশ হয়ে গেছে, আমার আব্বাকেও না আমি তোমার গ্রামের ঠিকানাটা দিয়ে দিছি, আমার আব্বাও না বুঝে গেছে যে তুমি মানে গ্রাম থেকে আসছো, বা তুমি আমার আব্বা জেনে গেছো তোমার সাথে আমার সম্পর্ক আছে, এবং তুমি যেখানে দোকান কিনছো ওই দোকান আমি তোমার কিনে দিছি, আমার আব্বা এটাও জেনে গেছে। আমার আব্বা কিন্তু অনেক ডিয়ারিং লোক, আমার আব্বার আন্ডারে ঢাকা শহরে অনেক বড় বড় কিলাররা আছে, মাস্তানরা আছে, ওরা সম্ভবত তোমাকে মেরে ফেলবে, তুমি একটা কাজ করো আপাতত দোকান থেকে বেরিয়ে যাও। আমাকে এটা বলতেছে। আমি বললাম দোকান থেকে বেরিয়ে আমি কোথায় যাব। আমাকে বলতেছে আমি তোমাকে মানে সেফ দিব, তুমি আগে দোকান বন্ধ করো। এবং ওই দিনই সে আমাকে কী করলো, দোকান থেকে মানে হুট করে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই আমাকে দোকানে তখন তালা মেরে দিল। তালা মেরে আমাকে বলতেছে তুমি চলে যাও, সাবিটা তোমার কাছে থাকুক, আমি তোমার কোথাও রাখার ব্যবস্থা করি। ও দোকানে আমাকে সেই মেয়েদের, ওই যে একটা মেয়েদের হোস্টেল ছিল, ওই মেয়েদের হোস্টেলে আমাকে আবারও নিয়ে ওইখানে নিয়ে রাখলো। আমি তখন ওখানে পড়ে আছি, আমার দোকান বন্ধ। পরে আমি ওরে বলি কী ব্যাপার, দোকান তো বন্ধ, এখন আমি কি করব, মানে আমি না বুঝতে পারতেছি না। ও আমাকে বলে দোকান তো বন্ধ, আর ওই দোকানের কারোর সাথেও তুমি যোগাযোগ করো না, ওই মার্কেটের কারোর সাথেও ফোনে যোগাযোগ করো না, কারণ মার্কেটের কারোর সাথেও যদি যোগাযোগ করো তোমার ওই মোবাইল ট্র্যাকিং করে তোমাকে আমার আব্বা ধরে ফেলবে, আব্বা কিন্তু তোমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগছে। তুমি প্লিজ এখন জাস্ট সব কিছুতে একটু চুপ থাকো, তুমি জাস্ট সাইলেন্ট থাকো, আমি সব কিছু ঠিক করে নিব, অ্যান্ড আমি সব কিছু ঠিক করবো। তো ওর উপরে তো আমার বিশ্বাস ছিল, কারণ ও অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমান, ও অনেক কিছু বুঝে। তাহলে আমি চিন্তা করলাম যে ওই সব কিছু ঠিক করে দিবে, তাহলে আমার চিন্তা ভাবনার প্রয়োজন নেই, আমি ওর উপরেই ডিপেন্ড করে তখন পড়ে আসি। অ্যান্ড একটা পর্যায়ে কী হলো ভাই জানেন, এমন করে যেতে যেতে কয়েকটা দিন পরে, ওই প্রায় 5-7 দিন পরে একদিন আমার মানে ওই মেসে আসছে, আইসা আমার বলতেছে যে সজীব আমার না ভাল লাগতেছে না, শরীরটা অনেক খারাপ লাগতেছে, তুমি একটা জায়গায় যাও তো, আমরা বান্ধবীরা একটা জিনিস খাবো, জিনিসটা নিয়ে আসো, এমন করে আমারে বলতেছে।
আমি তখন বললাম যে একটা জায়গা থেকে একটা জিনিস নিয়ে আসবো। কী জিনিস নিয়ে আসবো? বলো অমুক দোকানে যাবা, গিয়ে তুমি একটা নাম্বার বলবা, মানে আমাকে 2টা 4 অক্ষরের একটা নাম্বার বললো, যে এই নাম্বারটা বলবা, সে তোমাকে দিয়ে দিবে, দিলে তুমি টাকাটা দিও। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখেন আমাকে একটা দোকানে পাঠাইছে। আমি তখন ওই দোকানে গেছি, এবং দোকানে যাওয়ার পরে আমি তখন সেখান থেকে মানে ওই দোকানে গেলাম, এবং দোকান থেকে আমি তখন জিনিসটা নিলাম, এবং নাম্বার বলে জিনিসটা নিলাম, নিয়ে টাকা দিলাম, দিয়ে আমি চলে আসতেছি। এই কয়েক গজ সামনে না আসতেই হঠাৎ করে আমাকে পুলিশে ব্যারিকেড দিয়ে বসলো। দেখে আমার বলতেছে আপনার পকেটে কি এরকম প্যাকেট করা ছিল? পরে আমি বললাম যে কিছুই না। পরে আমার পকেটে হাত দিল, হাত দিয়ে বের করে দেখে যে ইয়াবা ট্যাবলেট, যেটা নেশার ট্যাবলেট, এই ট্যাবলেটগুলো আমার কাছে পাইছে। এবং পাওয়া মাত্র বলে আপনি এটার ব্যবসা করেন? আমি বললাম যে না, আমি ব্যবসা করি না। এই কথাবার্তার মধ্যে আমাকে তখন জেলে ঢুকিয়ে দিছে, মানে এর মধ্যে আমাকে থানায় নিয়ে গেছে। এবং থানায় নিয়ে যাওয়ার পরে প্রায় আমাকে থানায় নিয়ে যাওয়ার 1.5 ঘন্টা পরে আমার ভালোবাসার মানুষ রিয়া এবং রিয়ার সাথে আরও 2টা মেয়ে তখন থানাতে আসছে। এসে আমার বলতেছে যে সজীব, তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক তোমাকে বের করার ব্যবস্থা করতেছি, তুমি থাকো। আমি বললাম তুমি এটা কি করলা? তুমি মানে এটা তুমি সেবন করো, এটা তো খারাপ। ও আমাকে বলে দেখো আমি খুব টেনশনে আছি, পারিবারিক অনেক ডিপ্রেশনে আছি, বাবা মা অনেক ঝামেলা করতেছে বিয়ে দেওয়ার জন্য, এর মধ্যে তোমাকে মালয়েশিয়া থেকে নিয়ে আসছি, বাবা মা তোমারে খুন করার জন্য উঠে পড়ে লাগছে, মানে আমি না কী করবো বুঝতে পারতেছিলাম না, যার জন্য আমি এটা করছি, প্লিজ তুমি কিছু মনে করো না। আমি বললাম যে আমি এখন কী করবো? আমাকে বলে আমি তোমাকে বের করে নিব, তো তুমি চিন্তা করো না। আমি 4 দিন পর্যন্ত থানা হাজতে থাকি, এবং 4 দিন পরেও আমাকে বের করে আনে, এবং বের করে এনে ওই দিনও আমাকে ওই যে মেয়েদের হোস্টেল, আবার ওই মেয়েদের হোস্টেলে নিয়ে গেল। এবং হোস্টেলে যাওয়ার পরে ওর কান্না কান্না ভাব, মানে কথা বলতে পারতেছে না, কেমন যেন একটা কান্না কান্না ভাব হয়ে আছে। আমি তখন বললাম যে কী হয়েছে? আমাকে বলে আমি না কী করবো বুঝতে পারতেছি না। আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে 3 লক্ষ টাকা নিছি, এবং 3 লক্ষ টাকা নিয়ে আমি তোকে জেল থেকে ছুটে আনছি, নাহলে কিন্তু তোমার চালান করে দিত, এবং মাদক সাপ্লাইয়ের কারণে তোমার কিন্তু মানে অনেক দিন পর্যন্ত জেল হয়ে যাইতো। আমি বললাম তাই বলে আমাকে ছুটিয়ে দিয়ে 3 লাখ টাকা লাগছে? ও বলে হ্যাঁ 3 লাখ টাকা লাগছে। আমি না ভাই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমাকে ছুটিয়ে দিয়ে 3 লাখ টাকাও লাগছে। পরে আমারে বলে এখন আমি কী করবো? আমার না মাথায় আসতেছে না। একদিক দিয়ে তো আমার আব্বু আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, আমাকে বিয়ে দিয়ে দিবে, আবার অন্য দিক থেকে ধরো আমার আব্বু তোমাকে খুঁজে বেড়াইতেছে, তোমাকে পাইলে তোমাকে মেরে ফেলবে, এবং এর উপরে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি আমার বান্ধবীর কাছ থেকে টাকা নিয়ে তোমাকে ছুটে আনছি, মানে এখন আমি কী করবো সজীব? মানে এরকম করে ও কান্নাকাটি করতেছে আমার সামনে। আমি বললাম রিয়া দেখো তুমি কান্নাকাটি করো না, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে, তা আমি এখন কি করব? ও তুমি আমাকে বলো। আমাকে বলে তাহলে কি তুমি আমার একটা কথা শুনবা? আমি বললাম হ্যাঁ শুনবো। ও বলে তাহলে তুমি একটা কাজ করো, আমার যে বান্ধবীটা, আমি তোমাকে বলি এই কথাগুলো কিন্তু কারো কাছে শেয়ার করা যাবে না। আমি বললাম না না, আমি কার কাছে শেয়ার করবো? তুমি আমার মানে একরকম বউ, তা আমি তোমার কথা মানুষের কাছে কেন শেয়ার করতে যাব? আর এরই মাঝে দোকান কি হইলো, দোকানের কোনো হিসাব কিন্তু আর আমার কাছে নাই। ওই দোকানের মতোই পড়ে আছে, কারণ দোকানের আশেপাশে আমি গেলে আমাকে মেরে ফেলবে, ওই হিসাবে আমি আর দোকানের কাছে গেলাম না। পরে আমার বলতেছে যে আমার ওই বান্ধবীটা মূলত মাদকের ব্যবসা করে, মানে ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস ও বিভিন্ন জায়গায় সেল করে, সাপ্লাই করে। তা তুমি ওর সাথে থাকবা, এবং ওর সাথে থেকে পরে তুমি এই ধরনের ব্যবসাটা ওর সাথে করবা, এবং এক পর্যায়ে যখন তার ঋণটা শোধ হয়ে যাবে, চিন্তা করেন, বলে তার ঋণটা যখন শোধ হয়ে যাবে, এরপরে তুমি আর আমি মিলে প্রয়োজনে তুমি গার্মেন্টসে চাকরি করবা, আমি তোমার সাথে সংসার করব, আমি সব ভুলে যাব, প্লিজ তুমি এটা করো। এরকম করেও আমাকে বলতেছে। তো আমি তখন বললাম যে দেখো আমি তো আসলে কখনো মাদকের এই কাজ করি নাই, এবং এই কাজের সাথে আমি কখনো, ও আমাকে বললো তুমি পারবা। অ্যান্ড তখন থেকে ভাই শুরু হলো যে আমি একজন মাদক সাপ্লায়ার হয়ে গেলাম। ঢাকা থেকে আমি তখন মাদক নিয়ে বিভিন্ন জেলাতে, বিভিন্ন জেলা শহরগুলোতে, মফস্বল সিটিতে আমি তখন চলে যেতাম। ওখানে আমি তখন মাদক সেল করতাম, মাদক সাপ্লাই করতাম, মাদক ডেলিভারি করতাম, এরপরে আবার ঢাকায় আসতাম। এরকম করে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 1 বছরের মতো আমি মাদক সাপ্লাই করি। এবং রিও তখন এইভাবে ওভাবে তার পরিবারকে বুঝিয়ে শুনিয়ে কোনোভাবে এভাবেই সে পড়ে আছে। এমন করতে করতে আমি প্রায় আরও 6 মাসের মতো মাদক সাপ্লাই করি। 1.5 বছর হয়ে যায়। 1.5 বছরে আমার 3 লাখ টাকা কিন্তু ও আমাকে মানে আমার কাছ থেকে আমাকে দিয়ে ছুটাইছিল, রিয়া বলল ওর বান্ধবী। কিন্তু 1.5 বছরে তার বান্ধবী আমার কাছ থেকে মনে হয় কোটি কোটি টাকা আমার দিয়ে ইনকাম করছে। কারণ আমি এক একটা মাদক সাপ্লাই যে এক একটা লট নিয়ে যাইতাম, মানে আমি যদি ধরা খাইতাম পুলিশের কাছে, আমার মানে সারা জীবনের জন্য জেল হয়ে যেত। জীবন বাজি রেখে মৃত্যুকে সামনে দেখেও আমি পুলিশের ওই পিস্তলের সামনে দাঁড়িয়ে আমি মাদক সাপ্লাই করে আসছি, শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটাকে ঠিক করার জন্য। এইরকম করে মাদক সাপ্লাই করতেছি প্রায় 1.5 বছর, এভাবেই চলতেছে। এবং 1.5 বছর পরে রিয়ার সাথে আমি এভাবেই চলতেছি। এমন করতে করতে একদিন হঠাৎ করে, মানে তখনও রিয়া আমার সাথে আছে, একদিন হঠাৎ করে ভাই, মানে রিয়ার সাথে আমি কিন্তু খাওয়া দাওয়া করতাম, ও আমার বাসায় আসতো, আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক মতো হতো, মানে সব কিছু অনেক ভালো ছিল। অ্যান্ড একবার হঠাৎ করে ভাই আমার পেটের ব্যথা উঠছে।
মানে পেটের ব্যথা মানে কিসের যে ব্যথা আমি বুঝি না। ও আমাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে নিয়ে একটা পর্যায়ে আমাকে বলতেছে আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা, মানে বলতেছে আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা, আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা ঠিক করতে হবে। অ্যান্ড একটা পর্যায়ে ও তখন করে কি আমার অ্যাপেন্ডিসাইডের ব্যথা বলে আমার অ্যাপেন্ডিসাইড অপারেশন করার জন্য ও তখন ভাই আমাকে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করায় এবং অপারেশনের পরে আমি তখন মোটামুটি সুস্থ হই, ভালো হই। তো আমার আব্বা আম্মার সাথে আমার তখন ফোনে কথাবার্তা হতো, যোগাযোগ হতো। অ্যাপেন্ডিসাইডের ব্যথাটা ভালো হওয়ার পরে, অপারেশন হলে পরে আমি তখন বাসায় আসি। বাট এরকম করে বাসায় চলাফেরা করতেছি, যাচ্ছি ফিরতেছি। এমন করতে করতে বেশ কিছুদিন কেটে গেল, আরও প্রায় 2-2.5 মাসের মতো কাটছে। তো একদিন আমি আমার বরিশাল আমার গ্রামের বাড়িতে গেছি। আমার গ্রামের বাড়িতে তো আমি গ্রামেও যেতাম, শহরেও থাকতাম। এবং বরিশাল গ্রামের বাড়িতে যাওয়ার পরে ওইখানে আপনার ফ্রি ট্রিটমেন্ট বলে একটা মানে ক্যাম্পেইন করা হয়। ঢাকা মেডিকেলের কিছু স্টুডেন্ট ওইখানে ফ্রি ট্রিটমেন্ট বলে একটা ক্যাম্পেইন করে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে একটা মেডিকেলটা উদ্বোধন করা হয়। ওই দিন সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট, মানে আপনি বডি চেক আপগুলো চাইলে করতে পারবেন, এটা ওইটা মানে সব কিছু করা। এবং সেখানে গিয়ে আমি যখন আমার ফুল বডি চেক আপ করাই এবং ফুল বডি ফ্রিতে চেক আপ করানো হয় এবং ফুল বডি চেক আপ করার পরে আমি তখন জানতে পারি যে আমার বডিতে আমার একটা কিডনি নাই। তো কিডনি না থাকার পরে আমি তখন ডক্টরকে বললাম যে আমার তো অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়েছে। বলে যে না, আপনার তো কিডনি অপারেশন হয়েছে, ডিরেক্টলি আপনার কিডনি বের করা হয়েছে। মানে আমি না তখন মানে সাথে সাথে রিয়ারে ফোন দিয়ে বলতেছি, রিয়া এটা কী হলো আমার সাথে, মানে আমার এরকম মানে কি কিডনি নাই। আর কী বলো, তুমি ঢাকাতে আসো। আমি ঢাকাতে আসলাম, আসার পরে আমি বললাম যে আমার এরকম কিডনি নাই। আমাকে যে হসপিটালে অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়েছে সেই হসপিটালে আমার মনে হয় কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে, ওরা আমার কিডনি রেখে দিছে। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঝামেলা করো না, বিষয়টা আমি দেখতেছি। এই বিষয়টা আমি দেখতেছি বইলেই না, ও আর এই বিষয়টা নিয়ে কোনো কথা বলে না। মানে এই বিষয়টা নিয়ে আমার কোনো কথাই বলে না, মানে সম্পূর্ণ চুপ হয়ে গেছে বিষয়টার উপরে। আমি যখনই বলেছি রিয়া আমার একটা কিডনি অলরেডি হসপিটালে নিয়ে গেছে, এটার কি কিছু হবে না? ও আমাকে বলে আরে হবে না, এটাকে আমি বলছি অবশ্যই হবে, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধরো, কারণ দেখো এখন তো মানে অনেক সমস্যা। আর তুমি তো মাদক টাদক সাপ্লাই করো, এমনি পুলিশের কাছে তোমার ছবি দেওয়া, নাম দেওয়া, এইসব নিয়ে আর মানে ঝামেলা করো না, সব ঠিক হয়ে যাবে। এরকম করে আমি 2 মাস পর্যন্ত ঘুরলাম, দেখলাম যে না, ও আমারে কোনো কিছুই করে না। 2 মাস পরে আমি তখন নিজে একদিন হসপিটালে যে বিষয়টা নিয়ে ওরে না জানাইয়া আমি যখন ঝামেলা করি, তখন আমি জানতে পারি হসপিটালে আমারে রিয়া নিজেই আমার কিডনিও সেল করাইছে। আমি তখন গোপন সূত্রে হসপিটাল থেকে খবর পাই যে ও নিজেই আমাকে নিয়ে কিডনি সেল করাইছে। এবং ওই হসপিটাল থেকে আমি আরও কিছু ইনফরমেশন পাই যে এই শহরের রিয়া হচ্ছে নামকরা একজন মাদক সাপ্লাইকারী। তার যে বাবা, তার যে মা, এসব কোনো কিছুই নাই। রিয়ার জন্ম হয়েছিল একটা ফুটপাতে, একটা রাস্তার মেয়েও ছিল, টোকাই একটা মেয়ে ছিল। সে টোকাই থাকা অবস্থায় সে মাদক সাপ্লাই শুরু করে এবং ওই টোকাই থেকে সে মাদক সাপ্লাই করতে করতে একটা পর্যায়ে ঢাকা শহরে সে মাদকের রানী হয়ে যায়। সে মূলত একজন মাদক সাপ্লাইকারী। ওর যে বান্ধবীর কথা আমাকে বলছে, আসলে এগুলো সবই মিথ্যা, সবই ভুয়া। আসলে ওর বান্ধবী কোনো কিছুই না, ওর বান্ধবী ওর আন্ডারে কাজ করে, মূলত ওই হচ্ছে মাদকের রানী। এগুলো জানার পরে আমি তখন মানে আর এই শহরে আর রইলাম না। এবং আমি আবারও জানতে পারি, মানে আরও একটা জিনিস আমি জানতে পারি এই ঘটনার পরে পরে আমি যখন রিসার্চ করতে শুরু করি, খবর নিতে শুরু করি, যে দোকানটা আমার কথা বলছিল না, ওই যে দোকান আমাকে দিছিল, আসলে দোকান টোকান আমার নামে কোনো কিছুই হয় নাই। সে জাস্ট একটা ভুয়া কাগজ করে ওই দোকানের মালিক আমাকে বানাইছে। মূলত দোকানটা তারই আছে, তার কাছ থেকে কিছু টাকা পয়সা দিয়ে একরকম ভাড়া বাবদ দোকানটা নিয়েছিল। এবং ওই লোক ওর সাথে জড়িত এবং ওই লোকের সাথেও ওর অবৈধ সম্পর্ক আছে। যে মোবাইল দোকানদারের কথা বলছে, এবং ওই মোবাইল দোকানদারও মোবাইল ঠিক করা বা মোবাইল বিক্রি করার পাশাপাশি সেও একজন মাদক সাপ্লাইকারী, সে নিজেও একজন মাদক ব্যবসায়িক। তো আমি এই জিনিসগুলো যখন জানতে পারি, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম এই প্রতারণার শহরে আমি আর থাকবোই না। রিয়া সবসময় আমাকে বলতো বরিশালের ছেলেরা খারাপ, বরিশালের মানুষ খারাপ, কিন্তু রাজধানী ঢাকাতে বড় হবার পরেও এই মেয়ে আমার সাথে যা করেছে তা তো বর্তমান সময়ের গল্প আর সিনেমাকেও হার মানিয়েছে। আমি একটা সময় রাগ করে চলে গেছি বরিশালে, আমার গ্রামে চলে গেছি। গ্রামে গিয়ে আমি মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ করে দিচ্ছি। আমার কথা হচ্ছে আমি আর তার সাথে কোনো যোগাযোগে রাখবো না, টোটালি যোগাযোগটা বন্ধ করে দিলাম। এবং এইভাবে মানে সব কিছু বন্ধ করার 4 দিন পরেই হঠাৎ করে আমার বাড়িতে একদিন সকালবেলা পুলিশ, ভোরে ফজরের আজানের পরপরই ভোরে আমার বাড়িতে পুলিশ, এবং পুলিশ এসে আমাকে ওইখানে ধরে ফেললো। আমার নামে মামলা হয়েছে ঢাকা থেকে, আমি মাদক সাপ্লাই করি, আমি মাদক ব্যবসায়ী। এমনিতেই তো বিভিন্ন থানায় আমার নামে অনেক মামলা টামলা ছিল। সেই থেকে আমাকে তখন আমাদের লোকাল
থানায় নিয়ে গেল এবং লোকাল থানা থেকে আমাকে কোর্টে পাঠানো হলো ঢাকায়, এবং কোর্ট থেকে আমার রায় হয়ে গেল যে আমি জেলে ঢুকে গেছি, মানে আমি জেলে চলে গেছি। আমাকে আবারও জেল হয়ে গেল, এবং সেদিন ওই জেলে থাকা অবস্থায় আমার ওই রিয়ার সাথে আবারও দেখা হলো, এবং ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি যে আজকে যে রিয়াকে জেলের কুঠুরিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, এই রিয়াকে কি আমি ভালোবেসেছিলাম? এ কি সেই রিয়া যে আমাকে ভালোবেসে আমার জন্য 20 লাখ টাকা দিয়ে দিছে? এ কি সেই রিয়া যে আমার সাথে রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলতো? আমি তখন বললাম, রিয়া তুমি আমার এইভাবে প্রতারণা করলে আমার সাথে। ও আমাকে বলে, তুই জেলে তো এখন ঢুকছিস, জেল থেকে তো আর বের হইতে পারবি না, তোর সারাটা জীবন তো জেলেই কেটে যাবে, তা বের হবি? বের করব? আমি বললাম, আমি বের হতে চাই। ও আমাকে বলে, আমি বের করতে পারবো, কিন্তু আমার শর্ত আছে। আমি বললাম, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, তুমি বলো। ও তখন আমার কাছ থেকে অনেকগুলো সাদা কাগজে সিগনেচার নেয়, এবং আমার যেই জায়গা সম্পত্তি ছিল, এই সময় আমার বাবা কিন্তু মারা যায়। এই ঘটনার পরে আমার বাবা মারা যায়, এবং আমার যেই স্থাবর যত সম্পত্তি ছিল সব আমাকে তার নামে লিখে দিতে হয়েছে। মানে তার নামে আমি সব কিছু লিখে দিছি, নাহলে আমি তো সারা জীবনও জেল থেকে বেরোতে পারবো না। আমাকে এমন মামলা দিবে, এমন কিছু করবে যে আমি জীবনও জেল থেকে বের হতে আমি পারবো না, এবং জেল থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। এক পর্যায়ে ও তখন আমার করলো কি, যে আমার বাড়িটা পর্যন্ত ওর নামে লিখে নিল, এবং বাড়িটা লিখে নেওয়ার পরে ও আমাকে তখন জেল থেকে বের করে আনলো। এর মাঝে আমার যে ছোটো বোনগুলোর, এখানে আমার ছোটো বোনের কথাগুলো বলা হয়, আমার ছোটো বোনগুলো সবগুলোর বিয়ে হয়ে গেছিলো। এবার জেল থেকে বের হওয়ার পরে আমি ওর সাথে প্রফেশনালি একজন মাদক সাপ্লাইকারী, মাদক কারবারি হয়ে গেলাম, এবং জানতে পারলাম যে শুধু আমি সজীব একা না, এই রিয়ার সাথে আমার মতো প্রায় 100 সজীবরা আছে, যারা ওর সাথে থাকে, ওর সাথে নেশা করে, ওর সাথে শারীরিক সম্পর্ক করে। এগুলো জানার পর তখন খুব কষ্ট হচ্ছিল, নিজেকে কান্নাকাটি করতাম। তখন আর রিয়ান আমার কাছে আসতো না, আমার সাথে কথা বলতো না, এবং আমি তখন একজন মাদক কারবারি, ওইটাই আমার পরিচয় ছিল, আমি এটাই করতাম। ও শুধু আমাকে একটা কথা বলছিল, জেলে থাকা অবস্থা আমি শুধু এটাই বলছিল যে, দেখ তুই মালয়েশিয়াতে থাকতি, তোরে দেখে আমার ভাল লাগছিল রে, আমি কোনো ছেলের জন্য জীবনে এরকম স্যাক্রিফাইস করি নাই, এরকম সময় কোনো ছেলের দেই নাই যে সময় আমি তোরে দিছিলাম, তোরে আমার ভাল লাগছিল, ভাল লাগে আমি তোরে বরিশালে থেকে, তুই বরিশালের একটা গ্রামের ছিলাম, আমি তোরে ঢাকে আনছিলাম, তোরে আমি মালয়েশিয়া থেকে এই শহরে নিয়ে আসছিলাম। তো আমি জানি না আমার ভালো লাগার পরেও কেন সে আমার কিডনি বিক্রি করে ফেললো। তো একটা পর্যায়ে তখন আমি এরকম মাদক সাপ্লাই কিন্তু চিন্তা করতাম যে কী করা যায়, সবসময় কান্নাকাটি করতাম। একটা সময় দেখলাম যে ও আমার কাছ থেকে মোটামুটি একটু দূরে সরে গেছে রিয়া। তখন আমি কিছু কিছু টাকা ইনকাম করতে শুরু করি, কিছু কিছু টাকা জমাই, এবং এরকম করতে করতে কিছু মাসের ভিতরে আমি মোটামুটি প্রায় 6-7 লাখ টাকার মতো, প্রায় 7-8 লাখ টাকার মতো আমি একটা মানে অ্যামাউন্ট করে ফেলি। কারণ এটাতে কিন্তু অনেক টাকায় যে সাপ্লাইগুলো হচ্ছে, ওই সময় তো আমি টাকার পিছনে দৌড়াইতাম না, আমি মনে করতাম আমি ঋণ শোধ করবো, আমার যেমনি করতে এমনি করতাম। কিন্তু এখন আমি বিভিন্ন সাপ্লাইকারীর সাথে চলাফেরা করতে করতে একটা পর্যায়ে আমি ওই রিয়ার আন্ডারে চলতে চলতে আমি কিছু মানে ইনকাম করার কিছু পথ খুঁজে পাই, যেগুলো আমি বলতে চাই না, কারণ এগুলো বললে সবাই হয়তো কালকে থেকে মাদক সাপ্লাই শুরু করবে। তো আমি কিছু কিছু জায়গা পাই ইনকাম করার মতো, আমি ওই জায়গাগুলোতে ইনকাম করি, এবং করার পরে এরকম করে মাঝে মাঝে বসে থাকতে থাকতে আমার হঠাৎ করে ঢাকাতেই আরেকটা মেয়ের সাথে পরিচয় হয়, যার নাম হচ্ছে রানী। এই মেয়েটার সাথে পরিচয়, মেয়েটা হচ্ছে ক্লাস 9-এ পড়তো একটা স্কুলে। মেয়েটার বাবা ছিল একজন সরকারি চাকরিজীবী, ব্যাংকে চাকরি করতো, একটা সরকারি ব্যাংকে। এবং এই মেয়ে, আমি তো মানে দামি দামি পোশাক আশাক পরতাম, ভালোভাবে চলাফেরা করতাম। এরকম চলাফেরা করতে করতে ওই রানী নামের মেয়েটার সাথে আমার তখন পরিচয় হয়। তো রানী কিন্তু জানতো না যে আমি মাদক সাপ্লাই করি বা আমি মাদক ব্যবসায়ী, এগুলো কিন্তু ও জানতো না। ওর সাথে আমার প্রেম হয়, ওর সাথে আমার ভালোবাসা হয়, এবং ভালোবাসার একটা পর্যায়ে, আমি খুব সংক্ষেপ করেই বলি, ওর সাথে আমার প্রেম ভালোবাসা হচ্ছে, এগুলো কিন্তু রিয়া জানতো না। এবং প্রেম ভালোবাসার এক পর্যায়ে আমি এই মেয়েটাকে, এই রানীকে আমি তখন ঢাকা থেকে পালিয়ে নিয়ে যাই। ঢাকা থেকে পালিয়ে আমি তখন রানীকে নিয়ে চলে যাই, এবং ঢাকা শহর থেকে রানীকে নিয়ে পালিয়ে আমি যেই কোনো একটা শহরে, আমি নাম না বলি, আমি অন্য একটা শহরে চলে যাই, এবং সেই শহরে যাওয়ার পরে আমি রানীর সাথে সংসার করি, এবং রানীকে নিয়ে আমি থাকতেছি। আমার রানী বর্তমানে প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে, বর্তমানে ও বেবি কনসেপ্ট করছে। কিন্তু ভাই, আমি বর্তমানে যে কারণে আপনাকে আমার গল্পগুলো বলা, আর এরই মাঝে এই যে আপনার রিয়া আছে, রিয়া কিন্তু পুরা দুনিয়া হুন্য করে আমাদের খুঁজতেছে। আমার সাথে যাদের কথাবার্তা হয় বা যারা আমার শুভাকাঙ্ক্ষী, ওরা অনেকেই বলে যে রানী মানে রিয়া যদি আমারে পায় তাহলে আমাকে মেরে ফেলবে। রিয়া জেনে গেছে আমি এক মেয়ের সাথে পালাই গেছি, ওই মেয়ের নিয়ে আমি কোনো না কোনো শহরে আছি। এখন কোন শহরে আছি এইটাও খুঁজে বেড়াইতে আছে। ও আমারে পাইলে কি করবে এটা হচ্ছে পরের কথা, আমারে পাইলে হয়তো মেরে ফেলবে বা যাই করবে করে ফেললো।
কিন্তু আমার সবচেয়ে ভয়টা কোন জায়গায় জানেন? আমি এখন যাকে বিয়ে করেছি রানীকে, আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ে আমি নিচে একটা মুদির দোকান দিয়েছি। আমি ওই মুদি দোকানটা চালাই, আমার রিয়ারে নিয়ে আমি আসি। ওই মুদি দোকানদারের মেয়ে মানে আমার সাথে একদিন কথা বলছিল, মানে সিঁড়িতে দাঁড়ায় কথা বলছিলাম। এই জিনিসটা রানী দেখছে দরজার সামনে থেকে। দেখার পরে রানীর দেওয়ালের সাথে বাড়ি দিয়ে তার মাথা ফাটাই ফেলছে। ওর মাথা ফাটাই ফেলছে যে আমি কেন অন্য মেয়ের সাথে কথা বলছি, এটাও সহ্য করতে পারি নাই। কিন্তু এই রানী যদি কোনো দিন জানতে পারে যে আমি রিয়ার সাথে এসব করেছি, রিয়ার আগেও আমি একটা বিয়ে করেছি, আমি জানি রানী হয় আত্মহত্যা করবে, না হয় রানী আমাকে ছেড়ে চলে যাবে। রানী আত্মহত্যা করলেও আমি বাঁচবো না, আর রানী আমাকে ছেড়ে চলে গেলে আমি বাঁচবো না। আমি এখন একটা রাত নীরবে ঘুমোতে পারি না। প্রতিটা রাতে আমার কাছে মনে হয় এই বুঝি রিয়া রানীর সাথে যোগাযোগ হয়ে গেল, এই বুঝি রিয়া রানীকে সব কিছু বলে দিল, এরপরে বুঝি রানী আমাকে ছেড়ে চলে গেল, এরপরে বুঝি রানী আমাকে তালাক দিয়ে দিল, আমাকে ডিভোর্স করে দিল। রানীর পেটে আমার অনাগত সন্তান, আমি এখনও গভীর রাতে ওর পেটটা যখন নড়ে আমি দেখতে পাই। আমি জানি না আমার এই সন্তান পৃথিবীর আলো দেখতে পারবে কি না। আমি নিশ্চিত করে বলতে পারি যে রানী যদি সব কিছু জানে তাহলে হয়তো সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। আপন ভাই, আমার এখন বেঁচে থাকার একটাই অবলম্বন, সেটা হচ্ছে আমার এই দোকানটা। এই দোকান থেকে কিছু টাকা ইনকাম করে তা দিয়ে বউ নিয়ে বেঁচে আছি, আর আপনার গল্পগুলো শুনি। প্রতিটা রাতে আমি আপনার গল্প শুনি। আমার বউ রানী আমারে বলে, এগুলো তুমি কী শোনো? আমি কী শোনো? ওর একদিন শোনাইছিলাম, ও আমাকে বলে আমার এগুলো ভালো লাগে না, আমার বিরক্ত লাগে, তুমি শোনো। আমি প্রতিদিন আপনার গল্পগুলো শুনি, এবং আপনার গল্পের মাঝে কি আছে যারা আমার মতো মানুষ এরাই বুঝবে। অনেকে আপনার গল্প, যেমন আমার বউ 5 মিনিট 6 মিনিট শুনে বলে ওর ভালো লাগে নাই, ও আর শুনে নাই। কিন্তু আপনার গল্পটা পুরোপুরিভাবে শুনলে তারপরে বোঝা যায় যে গল্পের মাঝে কী আছে। আমি আপনার গল্পটা, প্রতিটা গল্প আমি পুরোপুরি শুনি, শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনি, যেন আমি প্রতিটা গল্প বুঝতে পারি। তপন ভাই, আজকে আমি এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি অনেকগুলো রাত ঘুমাইতে পারি না। আমার রানীর ভয়ে, মানে কখন রিয়া আমাকে খুঁজে পায়, আমাকে খুঁজে পেলে আমাকে মেরে ফেললে আমার আপত্তি নেই, আমি মরতে রাজি আছি। কিন্তু রিয়া যদি কখনো রানীর খবরটা পায় তাহলে কি হবে? আমি শুধু এই চিন্তায় ঘুমাতে পারি না। বাড়িতে আমার মা আছে, আমার বোনগুলোর বিয়ে হয়েছে, আমি বাড়িতেও ভয়ে যাই না। ওইখানেও লোকজন ঠিক করে রাখছে আমাকে ধরার জন্য। আমি আমার মায়ের মোবাইলে পর্যন্ত ফোন দিয়ে, আজকে বহু মাস হলো মার সাথে কথা বলি না, কারণ আমার মোবাইল পর্যন্ত ট্র্যাকিং করে রাখছে। হয়তো মায়ের ফোন দিলে আমার ঠিকানা পেয়ে যাবে। আমার বোনেদেরকেও ফোন দেই না। আপন ভাই, এক মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি। আর আমার বাড়ির যে জায়গা আমি ওর নামে দলিলপত্র করে দিয়েছিলাম, আসলে সত্যিকার তো ওই পর্যন্ত ওই জায়গার মধ্যে যায় নাই। এবং এটা আমি একটা লয়ারের সাথে কথা বলছিলাম, লয়ার আমাকে মানে কিছু বুদ্ধি দিছে আমার জায়গাটা সেভ করার জন্য। মোটামুটি বাড়ির জায়গাটা আমি সেভ করতে পারছি সরকারের প্রশাসনের সহযোগিতায় বা একজন উকিলের সহযোগিতায়। আমার বাড়িতে গিয়ে আসলে আমার জায়গা সম্বন্ধে কিছু করতে পারবে না। কিন্তু এই মুহূর্তে আমি শুধু এই জিনিসটাই ভয় পাইছি, যদিও রিয়া সাথে কোনোদিন রানীর যোগাযোগ হয়ে যায় তবে তো আমি শেষ। আমি কি করব এবং কি করলে এসব থেকে বেরোতে পারবো? আমি একটা রাত নীরবে ঘুমোতে চাই, একটা রাত আমার বউকে বুকে জড়িয়ে ধরে চিন্তা ছাড়া আমি ঘুমোতে চাই। এবং কি করলে আমি এই চিন্তামুক্ত হতে পারবো, আপনি আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জীবন নাটকের চেয়েও আরও বেশি নাটকীয়। দেখেন, শুরুতেই সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সজীবের গল্পটা আমার মুখ থেকে শুনেছেন এই পর্যন্ত, বা এই পর্যন্ত ধৈর্য ধারণ করেছিলেন। সজীব ভাই আজকের তার গল্পে কয়েকটা কথা বলেছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে আপন ভাই, আমার বউ আপনার গল্পটা 5 মিনিট শুনে স্কিপ করে চলে গেছে, ওর ভালো লাগে না, ওর বিরক্ত লেগেছে। কিন্তু আপনার গল্প যারা পুরোপুরি শুনবে এরাই বুঝবে যে গল্পের মাঝে কী আছে। এটাই সত্য ভাই। একটা জীবনের গল্প যদি আপনি 5 মিনিট 10 মিনিট শোনেন, তা আপনি গল্পের কোনো কিছুই বুঝতে পারবেন না। এই গল্প থেকে আপনাকে কিছু বুঝতে হলে, কিছু শিখতে হলে, বা গল্পের মাঝ থেকে মজা নিতে হলে, যদি মজার জন্যও গল্প শুনে থাকেন, তা মজা নেওয়ার জন্য হলেও আপনাকে পুরোটা গল্প শুনতে হবে, যেটা সজীব ভাই করে। তো যাই হোক, আমাদের এই আজকের গল্পের যে নাম, ঠিকানা, এগুলো সবই কাল্পনিক, এবং নামগুলো সম্পূর্ণ কাল্পনিক দেওয়া। কিন্তু সজীব ভাই এখন যে ভয়ের মধ্যে আছে, আসলেই ওনার ভয়ে থাকারই কথা। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, তার বউ যে রানী আছে, মেয়েটা অনেক ছোটো, মাত্র ক্লাস 9-এ পড়ে, এবং ওই বয়সে তিনি সজীবের সাথে পালিয়ে গেছে। একে তো রানীর পরিবারের একটা প্রেশার আছেই, এর উপরে আবার রানী যদি রিয়ার সাথে কন্ট্রাক্ট করে ফেলে, যেভাবে রিয়া রানীকে মানে সজীবকে হন্য হয়ে খুঁজতেছে, এই মানুষটা নিশ্চিত একটা বিপদের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। মানে তার কি হবে সেটা আমি জানি না, তবে কেন জানি মনে হয় আমার অনেক ইচ্ছা করে এই মানুষটাকে হেল্প করার জন্য। কীভাবে হেল্প করব? আমি না নিজেও কোনো চিন্তা করে মানে কুল পাচ্ছি না যে ওকে কীভাবে সাহায্য করা যায়। ওকে প্রশাসনিক কোনো সাহায্য নিতে গেলেও তো কোনো কাজ হবে না, কারণ প্রশাসন তো তার রানীকে তার করে দিতে পারবে না।
রানীর মনে যদি এটা ঢুকেই যায় যে শাহিনা ছিল তার জীবনে, রিয়া ছিল তার জীবনে এবং তাদের সাথে এরকম হয়েছে, এরপরে রানী তার সাথে থাকবে বলে আমার কাছে মনে হয় না। আর এরপরও বাকিটা হচ্ছে নসিবের বিষয়। আমি শুধু এটুকুই সজীব ভাইকে বলবো যে মস্কানোর চেয়েও ভেঙে যাওয়া ভালো। আপনার জিনিসটা এখন মুচকে গেছে, ভেঙে ফেলেন। হয় টান দেন, টান দিলে হয় ভেঙে যাবে, না হয় ঠিক জায়গায় চলে যাবে। আপনি রানীকে সব কিছু বলেন এবং বলার পর যদি রানী আপনার সাথে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে এটাই জীবন, এটাই দুনিয়া। দুনিয়াতে মানুষের সব চাওয়া পূরণ হয় না, দুনিয়াতে মানুষ সব কিছু পায় না। আপনি আখেরাতের পরে আপনি ভালো কাজ করেন, আপনি এরপরে রানীকে পাবেন, সেই স্বপ্ন নিয়ে আপনি দেশের বাইরে কোথাও গিয়ে সেটেল হয়ে যান। এটাই আমার বলা, যেটা আমি ওনাকে ইমেলও রিপ্লাই করেছি। এবং আপনারাও নিজেদের মতো করে সজীব ভাইয়ের জন্য একটা মতামত লিখবেন। সজীব ভাই মতামতটা দেখে তার জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।